নীলি কলেজ থেকে মাত্র বাসায় ঢুকে দেখল বাসার পরিবেশ ভীষণ থমথমে। সবাই ড্রয়িং রুমে গম্ভীর মুখ নিয়ে বসে আছে। নীলি বুঝতে পারছে না তাদের বাসার লোকেরা যেখানে 2 দিন ভাত না খেয়ে থাকতে পারে অথচ হাসি বন্ধ করে থাকতে পারে না, সেখানে কি এমন ঘটলো যে সবার মুখের হাসিই উবে গেল। নীলির বাবা আব্দুল কাদের মাথায় হাত ঠেকিয়ে বসে আছেন আর বারবার একই কথাই বলছেন, এখন কি করব? এতগুলো মানুষকে নিয়ে আমি যাব কোথায়? মাত্র 15 দিনের মধ্যে এত বড় শহরে বাড়ি ভাড়া পাওয়া সম্ভব? বাবার কথার মাথা মুন্ডু নীলি কিছুই বুঝল না। 15 দিনের মধ্যে বাড়ি ভাড়া করতে হবে কেন, যেখানে তাদের নিজের বাড়িই আছে। বাবা, মা, কি হয়েছে? ও দাদু, তুমি কান্না করছো কেন? ডোন্ট ক্রাই ডার্লিং। নীলি তার দাদির চোখের পানি মুছিয়ে দিল আর নীলির দাদি সাথে সাথেই নীলিকে জড়িয়ে ধরে মরা কান্না শুরু করলেন। এদিন দেখনের আগে আমার মরণ দিলা না কেন খোদা? সারা জীবন এই ভিটা বাড়ি আগলায়া রাখলা, এখন আমার না কি কয় বাড়ি ছাড়ন লাগবো? এই শয়তানের বাচ্চা, আমার পোলা তোগো কি ক্ষতিটা করছে? তোরা আমগো এত বড় বিপদে ফালাইলি। হে, তারাইয়া দেওয়া এতই সোজা? তারা বাড়ির মালিক বলে যা খুশি তাই করবে? আমার গ্রুপের পোলাপান নিয়ে এমন মায়ের দিব যে ওই বেটা। তুই চুপ কর বাপ, ওদেরকে তুই চিনিস? সব জায়গায় মাস্তানি দেখাতে চাস না, তোর মতো 10টা মাস্তান ওরা পোষে। আচ্ছা, কি হয়েছে আমাকে কেউ বলবে প্লিজ? তোমাদের কথা শুনে আমি আর টেনশনে থাকতে পারছি না। নীলি, বিরক্ত করিস না তো। টেবিলে খাবার দিয়েছি, খেতে বস। খাবার টেবিলে বসে শিলি আর শ্রাবণের কাছে যা শুনলো তাতে টেনশন নিলেই মাথা নষ্ট হওয়ার উপক্রম। এই বাড়িটা নীলের বাবার মামার বাড়ি। ভদ্রলোকের কোনো ছেলে ছিল না বলে নীলের বাবাকে উনি ছেলের মতোই দেখতেন। ছোটবেলা থেকে নীলেরা এই বাড়িটাই বড় হয়েছে, কিন্তু ভদ্রলোকের মৃত্যুর সময়ের উবিল অনুসারে বাড়ির মালিক ওনার মেয়ের পক্ষের একমাত্র নাতি সানভি মির্জা। সানভি মির্জা দেশের টপ বিজনেসম্যান সারোয়ার মির্জার একমাত্র ছেলে। কয়েক মাস আগে লন্ডন থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। সানভি ও তার বাবা কেউই এই বাড়িতে আর ওদের থাকতে দেবে না। ওরা 15 দিনের মধ্যে বাড়ি খালি চায়। সকালে উকিলের নোটিশ এসেছে এটার জন্যই। ইচ্ছা করছে ওই সানভির বাচ্চা সানভিকে ভাতের সাথে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলি। যাই বলিস আপু, হি ইজ সো হট। কাঁচা চিবিয়ে খাওয়ার মতো একটা জিনিস। উফ, কি অ্যাটিটিউড! তুই কি মিস করছিস রে? দেখলেই ক্রাশ খেতি। আমি তো ওর উপরে পুরাই ফিদা হয়ে গেছি। সানভি, আই লাভ ইউ জান। নীলি ভাত মাখানো হাতে শিলির গালে দিল একটা থাপ্পড়। ওই লোকটা আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছে আর তুই ওই লোকটার উপর ক্রাশ খাচ্ছিস? ছাগল কোথাকার! তোর কোনো দিন বুদ্ধি হবে না। আমি ওই ব্যাটাকে অভিশাপ দিলাম। ওর বউ একটা শাকচুন্নি, পেতনি, পাগলনি, তেঁতুল গাছের ডাকিনি হবে। কথাটা বলেই নীলি কাশতে লাগলো। কিছুতেই কাশি থামে না। শিলি নীলিকে পানি খাওয়ালো। এই আপু, এত কাশছিস কেন তুই? নিশ্চয়ই তোকে কেউ গালি দিচ্ছে। ব্লু মুন হোটেল রুমে এক হাতে ওয়াইন নিয়ে চাদরের নিচে কল করে আনা মেয়েটির ঘাড়ে কামড় বসাতে গিয়ে থেমে গেল সানভি মির্জা। মনের ভেতর উথাল পাতাল ঝড় বয়ে যাচ্ছে তার। চোখের সামনে সকালে দেখা চোখ দুটো ভেসে আসছে শুধু। সকালবেলা গাড়ি নিয়ে যাওয়ার সময় হঠাৎ চোখে পড়ল রাস্তা দিয়ে একটা কলেজ ড্রেস পরা মেয়ে 2 বেনি ঝুলিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ দমকা বাতাসে মেয়েটির বেনি সরে গিয়ে ওর মুখ দেখল সানভি। সাথে সাথেই ওর নিঃশ্বাস আটকে আসার উপক্রম হলো। মেয়েটিকে সে চেনে না, আগে কখনোই দেখেনি, কিন্তু ওই চোখ দুটো তার ভীষণ চেনা। খুব ছোটবেলায় ওই চোখ দুটো সে দেখেছিল। ওই চোখের প্রতিটা হাসি, কান্না, ভাষা সব সানভির চেনা। ওই চোখ দুটো ঠিক এমন একজনের মতো যাকে সে হারিয়ে এখনো খুঁজছে। তবে কি এই সেই? ওহো ডার্লিং, হোয়াট হ্যাপেন্ড? ডোন্ট ডিস্টার্ব মি, জাস্ট লিভ। রাগে বিরক্তিতে মেয়েটিকে বিছানা থেকে ছুড়ে দিল সানভি। পরক্ষণে ইন্টারকম টিপল। সানভির পার্সোনাল ম্যানেজার এসে বলল, কিছু লাগবে স্যার? ওকে যে পেমেন্টে ঠিক করা হয়েছিল তার ডাবল পেমেন্ট দিয়ে বিদায় করুন। আই ডোন্ট নিড হার।
ছয় বলে চেঁচিয়ে উঠতে গিয়েও থেমে গেল নীলি, কারণ তার বলটা সরাসরি একটা কালো রঙের গাড়ির কাঁচে লেগেছে, যে গাড়িটা মাত্র গলিতে ঢুকেছে। গাড়িতে আর কেউ নেই, বরং সানভি ছিল। এত শখের গাড়ির কাঁচ ভাঙায় রেগে গাড়ি থেকে নেমে গটগট করে এসে নীলিকে টান দিয়ে নিজের দিকে ঘোরালো। এই, কে আপনি ভাই? এত অসভ্য কেন? মেয়েদেরকে টাচ করতে মজা লাগে? সাথে সাথেই নীলের গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিয়ে সানভির হাতের বলটা দেখিয়ে বলল, তুমি জানো আমার গাড়ির কাচের দাম কত? আপনার নিজের গাড়ির কাচের দাম কত আপনি জানেন না? আমাকে জিজ্ঞেস করছেন কেন? হ্যাঁ, শাট আপ। তোমার সাহস কি করে হয় আমার এত দামি গাড়ির কাচ নষ্ট করার? আবার বিয়াদবের মতো কথা বলছো। আপনি দেখে শুনে গাড়ি চালাতে পারেন না? দেখছিলেন না এখানে আমরা খেলছি? তাহলে গাড়ি নিয়ে ঢুকেছেন কেন? আর এই সামান্য গাড়ির কাঁচের জন্য একটা মেয়ের গায়ে হাত তুলবেন? আপনি জানেন আমার বাবা কখনো আমাকে মারে না। নীলি কোমরে হাত দিয়ে সানভির দিকে তেড়ে গেল। সানভি একদম আশ্চর্যের চেয়ে আশ্চর্য হয়ে গেছে। এই মেয়েটা এত সাহস কিভাবে পাচ্ছে? সানভির ইচ্ছা করছে আর একটা থাপ্পড় দিয়ে মেয়েটার গাল লাল বানিয়ে ফেলতে, কিন্তু সে পারছে না, কারণ নীলির দিকে ভালো করে তাকিয়ে তার বুকটা কেঁপে উঠল। নীলির চোখের পানি, ঠোঁট ফুলিয়ে কাদা, সব কিছু তার ভীষণ চেনা লাগছে, ঠিক কালকের মতো। আর এটাই বা কেমন ঘটনা? বারবার এই মেয়েটার সাথেই কেন তার দেখা হয়? বলটা ফেরত দিন। সানভি এখনো নীলিকে দেখতেই ব্যস্ত, আর কিছু তার মাথায় ঢুকছে না। ও ভাইজান, আপনি কি ওয়ালটন ফোন? হোয়াট? না, মাঝে মাঝে হ্যাং হয়ে যান, তাই বলছিলাম আর কি। দেখো মেয়ে। সানভি নীলিকে কিছু বলবে, তখনই লয়ার আসলো। স্যার, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আপনি যান, আমি আসছি। সানভি নীলের হাতটা নিজের হাতের ওপর নিয়ে বল ধরিয়ে দিয়ে বলল, তোমার নাম? হাত ছাড়ুন। কি বললে? বললাম হাত ছাড়ুন। মেয়ে দেখলে টাচ করা আপনার অভ্যাস হতে পারে, আমার না। সানভি রেগে গিয়ে কিছু বলবে ভেবেও বলল না, বরং নরম কণ্ঠে নীলের গাল দুটো নিজের হাতের আয়ত্তে এনে বলল, তোমার খুব লেগেছে না? সানভি নীলের গাল দুটোই আস্তে আস্তে হাত বুলিয়ে দিল। সানভির স্পর্শে নীলে কিছুক্ষণের জন্য ফ্রিজড হয়ে যায়। ওর শ্বাস প্রশ্বাসের গতি বাড়তে থাকে, আর সানভি ওর আরও বেশি কাছে আসতে থাকে, আর ততই সেই চেনা গন্ধটা পায়। সানভির চোখ ভর্তি পানি জমে। এই শ্বাস প্রশ্বাসের শব্দ, নিষ্পাপ মায়াবী চাহনি, এগুলো তো শুধু একজনেরই ছিল, যাকে সে সব সময় ভুলে থাকতে চেষ্টা করে, যার জন্য দিনের পর দিন নষ্টের পথে চলে গেছে সানভি। কিন্তু তাকে ভুলতে না পেরে বরং তাকে আঁকড়েই বেঁচে আছে আজও। কি করছেন আপনি? একটা অজানা মেয়েকে জড়িয়ে ধরতে লজ্জা করে না? ছি ছি। নীলির ধাক্কার চেঁচামেচিতে সানভি হুঁশে ফেরে, আর তাকিয়ে দেখে তার চারিদিকে অনেক লোক। সব লোক সানভিকে মারতে উদ্যত হয়। তখন সানভি তার আইডি দেখিয়ে বলে, আপনাদের কি এখনো সাহস আছে আমাকে কিছু করার? নেক্সট টাইম কাউকে কিছু বলার আগে বা করার আগে ভেবে নেবেন কার সঙ্গে কি করছেন। বাচ্চা পোলাপানের কথায় নিজের বিপদ ডেকে আনবেন না। সানভি অ্যাটিটিউড নিয়ে হেঁটে চলে গেল, আর নীলি ভেঙচি কাটলো ওর দিকে তাকিয়ে। 15 দিনের স্টে অর্ডার, 2 দিন পর শেষ। বাড়িটা আমি কবে খালি পাচ্ছি? কথাগুলো বলে সানভি পায়ের উপর পা তুলে দিল। দেখো। উফ। আব্দুল কাদেরকে কথা বলার আগেই হাত উঁচিয়ে থামিয়ে দিল সানভি। তুমি ডাকটা আমি সবার কাছে শুনতে পছন্দ করি না, বিশেষ করে আশ্রিতাদের কাছে। আসলে বাবা, তুমি আমার ছেলের মতো, তাই তুমি করে বলে ফেলেছি, ভুল হয়েছে, আর বলবো না। আমি আসলে বলেছিলাম আপনি যদি আর কয়েকটা দিন সময় দেন। বুঝতেই তো পারছেন আমরা খুব সাধারণ মানুষ, খুব কষ্ট করে সংসার চালাই। এই মুহূর্তে এতগুলো মানুষ নিয়ে কোথায় যাব? সেই সব আমার ভাবার বিষয় না। আপনাদের হাতে সময় মাত্র 2 দিন। 2 দিনের মধ্যে কি করবেন বুঝে নেন। সানভি নীলিদের ড্রয়িং রুম থেকে বেরিয়েই ধাক্কা খেল। তাকিয়ে দেখে একটা মেয়ে প্রচুর সাজগোজ করে শর্ট ওয়েস্টার্ন কাপড় পরে দাঁড়িয়ে আছে। হাই। জাস্ট ডিসগাস্টিং। ওর দিকে না তাকিয়েই চলে গেল। ধুর, পটাতেই পারলাম না। এত কষ্ট করে সাজগোজ করলাম, ইচ্ছা করে ধাক্কাও মারলাম, তবুও দেখলো না। আসলে অনেক বড়লোক তো, এই জন্যই পাত্তা দিচ্ছে না। কিন্তু আমাকে হাল ছাড়লে চলবে না, ওকে আমার যেভাবেই হোক পটাতে হবে। এত
মতো বড়লোক বিজনেসম্যান যদি পটাতে পারি, আমার মডেল হওয়া কেউ আটকাতে পারবে না। সানবি গেট দিয়ে বেরোনোর সময় আবার ধাক্কা খেয়ে তাকিয়ে দেখে নিলি। তুমি এখানে? আপনি? আরে এটা তো সানবি, ওই বাড়ির মালিক। মেয়েটা তাহলে এই বাড়িতে থাকে? আমার কাজটা বেশ সহজ হয়ে গেল। রাত 12টা। সানভি ওয়াইনের বোতল হাতে নিয়ে একটা ছবির দিকে তাকিয়ে অঝোর ধারায় কাটছে। ছবিটার ওপর বারবার হাত ছোঁয়াচ্ছে আর বলছে, কোথায় আছিস তুই মিষ্টি পরি? কেন আমি তোকে খুঁজে পাই না? মিষ্টি পরি, আমার কাছে ফিরে আয়। আমি আর পারছি না, একা হয়ে গেছি আমি, একদম নিঃস্ব শূন্য একটা মানুষ হয়ে গেছি। আমার তোকে খুব দরকার মিষ্টি পরি, চলে আয় না আমার কাছে। আমি ভালো নেই, একটুও ভালো নেই। কথাগুলো বলে সানভি ছবিটাকে বুকের সাথে চেপে কাঁদতে লাগলো। সানভির চোখ থেকে শুধু পানি ঝরছে, গলা দিয়ে কোনো শব্দই বেরোচ্ছে না। হঠাৎ করে সানভি উত্তেজিত হয়ে উঠে দাঁড়ায়। তারপর হোটেল রুমের দামি দামি জিনিসপত্রগুলো ভাঙচুর করতে শুরু করে। বেসামালভাবে মদ খেয়ে মাতালের মতো টলতে টলতে সানভি চিৎকার করতে থাকলো, আমি জানি তুই ফিরবি না, আমার ভালো মন্দে তোর কিছু এসে যায় না। আমি তো ভীষণ খারাপ, তাই তো তুই আমাকে ছেড়ে চলে গেছিস। চলেই যখন যাবি, এসেছিলি কেন? কেন আমাকে ভালোবাসতে শিখিয়েছিলি? বেশ, তুই যখন নেই, আমার ভালো থাকার কোনো প্রয়োজন নেই। আমি কষ্ট দেব, নিজেকে আরও বেশি কষ্ট দেব, এটাই তো তুই চাস। সানভি ওয়াইনের বোতলটা ভেঙে ভাঙা কাচের টুকরোগুলো নিয়ে নিজের হাতে পায়ে শরীরে এলোপাথারি আঁচার কাটতে থাকে আর গল গলিয়ে রক্তস্রোত যায়। প্রতি রাতেই এই কাজ করে সানভি। ও সারা শরীর জুড়ে শুধু আঘাত আর আঘাতের চিহ্ন, কিছু কিছু জায়গায় বিশ্রী জখম হয়ে গেছে। এসব করে সানভি একটাই কারণে, ওর কাছে মনে হয় যে মানুষটা ওকে ছেড়ে চলে গেছে, সে ওকে কষ্টে দেখতে চায়। ও কষ্ট পেলে সে খুব খুশি হয়, তাই সানভি সব সময় নিজেকে কষ্ট দেয়। বিছানায় ঘুমন্ত অবস্থায় দুই পাশে মাথা নাড়িয়ে বিড়বিড় করছে নীলি। কী বলছে বোঝা যাচ্ছে না, আবছা আবছা শোনা যাচ্ছে, আগুন, আগুন, আমাকে বাঁচাও। কোথায় আছো তুমি? আমাকে বাঁচাও। বলতে বলতেই নায়া চিৎকার দিয়ে নীলি উঠে বসলো। যন্ত্রণায় ওর মাথা ছিঁড়ে যাচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আবার ওই অদ্ভুত স্বপ্নটা দেখেছে নীলি। আবছা আবছা খুব সুন্দর সাজানো একটা জায়গা, একটা ছেলে আর একটা মেয়ে মালা বদল করছে। মালা বদল শেষে ছেলেটা মেয়েটাকে কোলে তুলে চুমু খেলো। তারপর তাদের বিয়ে পড়ানো হচ্ছে। আশেপাশে অনেক মানুষ। তারপর হঠাৎই দেখে মেয়েটা একটা একা রুমে আগুন ধরে গেছে। মেয়েটি বাঁচাও বাঁচাও করে একজনের নাম ধরে বারবার ডাকতে থাকে। তখনই নীলির ঘুম ভেঙে যায়। প্রায় এই স্বপ্ন দেখে নীলি, কিন্তু কারো মুখে স্পষ্ট বোঝা যায় না। ফাহমিদা নীলির চিৎকারে দৌড়ে আসেন পাশের রুম থেকে। নীলি, কি হয়েছে মা? নীলির দাদি খোরশেদা নাতনির মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। নীলির মা আর দাদিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। উফ, মাঝরাতে কি ড্রামা শুরু করছো তোমরা? তোমাদের জ্বালায় ঘুমাতে পারছি না আমরা, অসহ্য। এহে, সারা রাত পোলাগোর সাথে ফোনে কথা কও, তখন তোমার ঘুমের সমস্যা হয় না, আর এখন হইতাছে? এই বুড়ি, আমি কি করব না করব সেটা তুমি বলে দেবে? বুড়ি মানুষের মতোই থাকো। এক পাক কবরে ঢুকে গেছে, আবার এত কথা কিসের? শিলি, তুই কিন্তু খুব বেয়াদব হয়েছিস। হ্যাঁ, আমি তোমাদের সবার কাছে খারাপ, আর নীলি খুব ভালো। ছোটবেলায় থেকেই তো এটাই নিয়ম। বলেই শিলি গটগট করে চলে গেল। আম্মা গো, এই মেয়েটাকে আমি কিছুতেই শাসন করতে পারি না, দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। কবে কোন অঘটন ঘটাবে আল্লাহ খোদাই জানে। যে খারাপ তারে কি ভালো কথা শোনানি যায়? তোমার ওই মাইয়া সূর্যানির না, ওর খালি মনবত্রী নীলির উপর হিংসা। মা, দাদু, তোমরা আমার ছোট বোনটাকে সারাক্ষণ এত বকাবকি করো কেন? ও ছোট মানুষ, বোঝে না তো। বড় হলেই ঠিক হয়ে যাবে, তোমরা কেউ ওকে আর বকবে না। তোর কারণে শিলির আজকে এই অবস্থা। ছোট থেকে শিলির সব দোষ তুই আড়াল করতি আর ওকে শাস্তি দিতি না। দেখিস এই মেয়ে একদিন তোর সবচেয়ে বড় ক্ষতি করব। খোরশেদা চলে গেলেন, কিন্তু নীলি ভয় পাওয়ায় ফাহমিদা মেয়ের কাছেই শুয়ে পড়লেন। নীলির ঘুম আসলো না, কেন জানি মনে হলো কেউ একজন তার জন্য একটা রাতও শান্তিতে ঘুমায় না, শুধু তারই অপেক্ষা করে। কিন্তু কে সে?
পরের দিন সারা রাতের পর ক্লান্ত রক্তাক্ত অবস্থায় সানভি ফ্লোরেই ছড়ানো কাচের মাঝে শুয়ে আছে। হঠাৎ ইন্টারকাম। হ্যালো স্যার, আপনার ম্যানেজার দেখা করতে চান, ওনাকে ডাক দিব। আসতে বলো। সানভি অল্প সময়ের মধ্যে ফ্রেশ হয়ে ফর্মাল লুকে চলে আসলো, কারণ বাইরের লোকের সামনে এসে কখনোই তার অবস্থা প্রকাশ করে না। স্যার, রাজশাহী কলেজের প্রিন্সিপাল আপনাকে ইনভাইট করছে ওনাদের ফেয়ারওয়েলের চিফ গেস্ট হিসেবে। আপনি কি যাবেন? এত বছর আমার সাথে আছো, এখনো জানো না আমি কোথায় যাই আর কোথায় যাই না? তাহলে কি ক্যান্সেল করব স্যার? হঠাৎ সানভি চুপ হয়ে কিছু একটা ভাবলো। অজান্তেই ঠোঁটের কোণে একটা হাসির রেখা ফুটে উঠল ওর। না, আমি যাব, যেতে আমাকে হবেই। এত বড় সুযোগ আমি ছাড়বো না। সকালবেলা দরজায় কলিং বেলের শব্দ শুনে ফাহমিদা ডাক দিলেন, এই নীলি, শিলিকেও গিয়ে দরজা খুলে দে, আমি কাজ করছি। শিলি দরজা খুলে দেখলো সানভি। আজ সানভি অন্য দিনের চেয়ে স্পেশাল লুকেই এসেছে। নেভি ব্লু গর্জিয়াস কোট, কালো শার্ট, সাথে জিন্সের প্যান্ট, চুলগুলো উঁচু করা, ফর্সা মুখ জুড়ে খোঁচা খোঁচা দাড়ি, সাথে ছিপছিপে শরীর, সব মিলিয়ে সানভিকে কিউটের দিব্যা দিব্যা মনে হচ্ছে। ও মাই চকলেট বয়, আজকে কার মুখ দেখে ঘুম থেকে উঠা যে? সকালবেলাই আমার চকলেট বয়ের সাথেই দেখা। দাঁড়াও, আজকে তো ওকে ইমপ্রেস করেই ছাড়বো। সিলি সানভিকে ইমপ্রেস করার জন্য গায়ের থেকে ওনা সরিয়ে তারপর বেনি খুলে চুল ছেড়ে দেয় আর সানভিকে চোখ টিপ মারে একটা, তারপর ফ্লাইং কিস দেখায়, তারপর ধীরে ধীরে সানভির দিকে এগোতে থাকে। হোয়াট আর ইউ ডুইং? আর ইউ ম্যাড? এই মেয়ে, একদম কাছে আসবে না, দূরে থাকো, দূরে থাকো। হুশ হুশ হুশ। এতদিন দেখলাম মেয়েরা ছাড়রে দেখলে ভয় পাইতো, আর আজ দেখি ছাড় ওই মেয়ে দেখে ভয় পাচ্ছে। কি দিন আসলো! হুশ হুশ। শিলি ফিল্মি স্টাইলে দৌড়ে এসে দুই হাতে সানভির গলা জড়িয়ে ধরে কিস দেয় গালে। ছাড় বলল, তুমি আমার জায়গায় দাঁড়াও। তারপর দিল এক দৌড়। তারপর আপনি আমাকে চুম্মা দিয়েছেন। এখন এইটা কি আমার দোষ? যাই বলেন, আপনার চুম্মাটা আমার অনেক পছন্দ হয়েছে। শুনেছিলাম এক গালে চুম্মা দিলে বিয়ে হয় না। আমার আরেক গালে চুম্মা দেন না প্লিজ। কি বললি তুই? আমি তোকে চুমো দেব? প্লিজ চুম্মা দেন, না হলে আমার বিয়ে হবে না। সারা জীবন আইবুড়ো ভাত পেটে সইবে না। তোর পেটে না শোক, তুই ডায়রিয়া হয়ে মইরা জাগা। আমার কি? আমার সানভি বেবি চকলেট বয়, তুমি কোথায়? তোমাকে আমি পটিয়েই ছাড়বো। ইটস মাই চ্যালেঞ্জ। এদিকে সানভি সিলির হাত থেকে পালাতে পেরে হাঁপাতে হাঁপাতে ডাইনিং টেবিলে থাকা পানির বোতল থেকে ঢকঢক করে পানি খেতে শুরু করে। মা, আপনি কখন আসছেন? কি হয়েছে, এত হাঁপাচ্ছেন কেন? বসেন। বলেই চেয়ার টেনে সানভিকে বসালেন, তারপর ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত করে দিলেন। সানভি দ্রুত শরবতের গ্লাস এক ঢোকে শেষ করে ফেলল। আপনারা জানেন না, বাসায় পাগল ছাগল মানসিক রোগী থাকলে বেঁধে রাখতে হয়। আপনারা ঘরের মধ্যে পাগল ছাগল ছেড়ে রেখেছেন কেন? এসব পাগল মেন্টাল অ্যাসাইলামে রাখবেন। তুমি এসব কি বলতেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার ছোট মেয়েকে আমি যদি আর কোনোদিন চোখের সামনে দেখি, তাহলে পুরুষ নির্যাতনের মামলা করব। ফাহমিদা সানভির কথার আগা মাথা কিছুই বুঝলেন না, আর তখনই নীলি আসলো। নীলিকে দেখেই সানভি উঠে দাঁড়ায়, মাথার চুলগুলো আরেকটু উঁচু করে, জামার কলার টেনে ঠিক করে, একটু অ্যাটিটিউড তৈরির চেষ্টা করে নিজের মধ্যে। আর নীলি সানভির দিকে একবারও না তাকিয়ে ভেতরে চলে গেল। কি সানভি মির্জাকে ইগনোর করছে এই সাধারণ মেয়েটা? ও জানে বাংলাদেশের সব মেয়েরা আমার এক কথায় নিজের জান দিতেও দুইবার ভাববে না। সেই সানভি মির্জাকে ও ইগনোরেন্স দেখায়। হাউ ডিয়ার সি! সানভি রাগে বারবার হাত মুষ্টি করতে থাকে। তুমি চা খাবে? চা বানিয়ে দিই? শোনেন, আমি এখানে চা নাস্তা খেতে আসিনি, আমার কাজে এসেছি। আপনাদের সময় মাত্র একদিন। এই একদিনের মধ্যে আমার বাড়ি খালি চাই, না হলে কিন্তু আমি সবাইকে পুলিশে দেব। আমাকে আপনারা চেনেন না, চিনলে কেউ একজন আমার সাথে বেয়াদবি করার সাহস করতেন না। আমি কাউকে আমার চেহারা দেখাতে আসিনি, ওকে? সো এত ভাব নেওয়ার কিছু নেই। এই কথাটা আপনি কাউকে বলে দিবেন। এবার নীলি নিজের রুম থেকে বেরিয়ে এসে বলল, ঠিক আছে, আগে একদিন হোক,
তারপর আমরা বাড়ি ছেড়ে চলে যাব। তার আগ পর্যন্ত এই বাড়িটা আমাদের। সো আপনাকে একবারও যেন না দেখা যায়। বারবার আপনি আমাদেরকে হুমকি দিচ্ছেন। কী ভেবেছেন আপনার ক্ষমতা আছে বলে যা খুশি তাই করবেন? নীলি চুপ কর, উনি কে জানিস? উনি যেই হোক, বারবার আমাদের অপমান করার অধিকার ওনাকে কে দিয়েছে? অন্যর বাড়িতে এত বছর থাকেও আবার মান সম্মান দেখাচ্ছে। যত সব ফকির মিসকিনের দল। নীলি আর সহ্য করতে না পেরে সানভির গালে থাপ্পড় মেরে দেয়। ফাহমিদা আটকে ওঠেন আর সানভি গালে হাত দিয়ে নীলির দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। এই মেয়েটার এত সাহস! সানভির গায়ে হাত তোলা! রাগে সানভির চোখ মুখ লাল হয়ে ওঠে। এই অপমানের জবাব তোমরা পাবেই, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সানভি রাগে হনহন করে চলে যায়। বাইরে এসে হাতের ফোনটা ছুঁড়ে ফেললো সানভি। তাতে গাড়ির কাঁচ ভেঙে খান খান হয়ে যায়। সারা রাস্তা সানভি ড্রিঙ্ক করতে করতে গাড়ি চালালো। কয়েকবার অন্য গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হতে নেয়। শুধু সানভি ড্রিঙ্ক করে গাড়ি চালানোই অভ্যস্ত বিধায় হয় না। হোটেল রুমে ফিরেও সানভি এক দফা ভাঙচুর করে। ওর রাগ কিছুতেই কমছে না। বারবার মেয়েটার থাপ্পড় মারার দৃশ্যটা মাথায় ঘুরছে। সানভির মনে হলো নীলির থাপ্পড় মারায় শুধু রাগ নয়, ওর কষ্টও হচ্ছে। পরের দিন কলেজে ফেয়ারওয়েলের প্রোগ্রামে সানভি যায়। আজও সানভিকে অসাধারণ লাগছে। হোয়াইট শার্টের ওপর অফ হোয়াইট কোট, সাদা জিন্স পরেছে সানভি। চোখে সানগ্লাস, সামনের কয়েকটা চুল ব্রাউন কালার। সানভি বের হওয়ার আগেই বারবার আয়নার সামনে গেল। নিজেও বুঝতে পারলে না সে এত সাজলো কেন। ওই মেয়েটার জন্য? ধুর, ওই ফালতুটাকে দেখানোর জন্য সাজবে কেন? সবই মনের ভুল। নীলিদের কলেজে আজকে ফেয়ারওয়েলের প্রোগ্রাম। নাচের জন্য সিলেক্ট হয়েছে নীলির টিম। লিড ডান্সার নীলি। শিলিও নাম দিয়েছিল নাচে, সিলেক্ট হতে পারেনি। নীলি অনেকবার স্যার ম্যাডামকে নাচের টিমে সবাইকে রিকোয়েস্ট করেছে যেন তার বদলে শিলিকে দেওয়া হয়। কেউই রাজি হয়নি, কারণ শিলি নাচলে শিওর ওদের টিম হারবে। অবশেষে নীলির বারবার অনুরোধে ম্যাডাম রাজি হয়েছে শিলি নাচবে, কিন্তু সবার পেছনের সারিতে। প্রোগ্রাম শুরুর কিছুক্ষণ আগে নীলি কমন রুমে টিমের সবাইকে নিয়ে মেকআপ নিচ্ছে। সবাইকে নীলি সাজিয়ে দিয়েছে, কারণ নীলি নিজে কখনো না সাজলেও ওর মতো সুন্দর মেকআপ কেউ পারে না। এবার সব বান্ধবীরা মিলে নীলিকে শাড়ি পরিয়ে মেকআপ করাচ্ছে। যেহেতু নীলি লিড নাচবে, তাই ওর সাজ পোশাক আর মেকআপ দুটোই অন্যদের তুলনায় ভারী। হঠাৎ শিলি বলল, তোরা থাক, আমি একটু আসছি। কোথায় যাবি? না মানে আজকে নাকি কলেজে একজন স্পেশাল চিফ গেস্ট আসবে। সবাই অনেক এক্সাইটেড ওনার সাথে সেলফি নেওয়ার জন্য। আচ্ছা যা, সাবধানে যাস। সানভি কলেজে ঢুকতেই বিশাল হইচই পড়ে গেল। সব স্টুডেন্টসরা ওর সঙ্গে সেলফি তোলার জন্য পাগল। এর মধ্যে প্রেস মিডিয়ারাও বিরক্ত তো আছেই। সানভি সবাইকে হাত দিয়ে সরিয়ে চিফ গেস্টের চেয়ারে বসলো। চারপাশে বারবার তাকিয়ে দেখতে লাগলো। মেয়েটাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। যার জন্য এত কষ্ট করে আসলাম, তাকেই যদি না দেখতে পাই তাহলে আসলাম কেন? এরপরেই নাচের প্রোগ্রাম শুরু হয়ে যায়। প্রথমেই নাচবে নীলির টিম। সবাই হাততালি দিয়ে ওঠে। সানভি দেখে শাড়ি পরে লাল টুকটুকে বউ সেজে নীলি স্টেজে উঠেছে। সানভি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে নীলির দিকে। মুগ্ধতা যেন কাটছে না। ইস, এমন একটা বউ যদি তার ঘর আলো করে থাকতো। সানভির আর কিছুই চায় না, কিচ্ছু না। সানভি, তোর মাথা কি নষ্ট হয়ে গেছে? ওই ফালতুকে নিয়ে তুই এইসব ভাবছিস? ওই ফালতু তো তোর পায়ের নখের যোগ্য না। নীলির গ্রুপ নাচ শুরু করে। নাচার কিছুক্ষণের মধ্যে নীলি টের পায় তার পায়ের নিচে কাছের গুঁড়ায় পা কেটে রক্তাক্ত হয়ে যাচ্ছে। তবু নীলি কষ্টটা সহ্য করে নাচতে থাকে, কারণ সেই নাচ থামিয়ে দিলে টিম হেরে যাবে। সানভি মুগ্ধ দৃষ্টিতে নীলির নাচ দেখছে। নীলির নাচ দেখতে দেখতে সে উঠে দাঁড়ায়। তার মুখ হাঁ হয়ে যায়, কারণ নীলি অবিকল একজনের মতন করে নাচে। এত সুন্দর নাচ সে ছাড়া কেউ নাচতে পারতো? এই মেয়েটা কীভাবে তার মতন নাচছে? সেই এক হাসি মুখ, এক ভঙ্গিমা, এক রকম মুদ্রার চাল। তারপর কালকে সেই সানভিকে শাসন করা। এই পৃথিবীতে একজন মানুষই সানভিকে ভয় পেত না, বরং তার সানভিকে এমন শাসন করার ক্ষমতা ছিল। দুইজন মানুষের মধ্যে এত মিল কিভাবে থাকতে পারে? কেউ নীলি আর সহ্য করতে পারছে না। পা দুটো কেটে ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। ব্যথায় চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। তাও কাউকে কিছু বুঝতে না দিয়েই হাসি মুখে নাচতে থাকে। মিউজিক বন্ধ হওয়ার সাথে সাথে চারপাশ থেকে তালির আওয়াজ আসতে থাকে, আর তারই মাঝে নীলি অজ্ঞান হয়ে পড়ে যায়।
পায়ের ব্যথা সহ্য করতে না পেরে নীলি স্টেজে অজ্ঞান হয়ে পড়ে যায়। সবাই ব্যস্ত হয়ে নীলির দিকে ছোটে, কারণ কলেজে সবাই নীলিকে খুবই ভালোবাসে। ও ভালো ছাত্রী এবং ওর বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য। এরই মধ্যে সবাইকে অবাক করে সানভি নিজে চিফ গেস্টের চেয়ার থেকে উঠে নীলির কাছে দৌড়ে আসে। এসেই নীলির পায়ের কাছে ধপ করে বসে পড়ে। নীলির পাটা নিজের হাত নিয়ে দেখে কেটে ছিঁড়ে রক্তাক্ত হয়ে আছে। আলতা রাঙানো নীলির কোমল পা দুটো। সানভির চোখে পানি জমে আসে। ও স্টেজে ফুলের ওপর হাত রেখে আউচ করে ওঠে। তারপর দেখে ওর হাত বেয়েও রক্ত গড়িয়ে পড়ছে। সানভির বেশ সন্দেহ হয়। সে স্টেজের ফুলগুলো দু হাতে সরালে সবাই চিৎকার করে ওঠে। ফুলের নিচে কাচের গুঁড়া ছড়ানো। হোয়াট ইজ দিস? স্টেজে কাচের গুঁড়ো আসলো কিভাবে? আপনাদের কোনো রেসপন্সিবিলিটি নেই? আমি আপনাদের সবার নামে কমপ্লেন করব, এই কলেজে উঠিয়ে দেব। না না স্যার, প্লিজ স্যার, আমরা এই বিষয়ে কিছু জানি না, বিশ্বাস করুন। জাস্ট শাট আপ। স্যার, এত হাইপ হবেন না। একটু সাধারণ স্টুডেন্টের জন্য আপনি এত রিয়েক্ট করলে সবাই সন্দেহ করবে। ওকে, আমি 3 দিনের মধ্যে যে এই কাজ করেছে তাকে দেখতে চাই। রাতের বেলা মাঝরাতে পায়ের কাটা জায়গায় কারো ঠোঁটের স্পর্শ পেয়ে চিৎকার করে জেগে ওঠে নীলি। নীলি, কি হয়েছে? তুই চিৎকার করছিস কেন? মা, এখানে কেউ আছে? কেউ আছে? কোথায়? কেউ তো নেই। তুই স্বপ্ন দেখছিস। নীলি অস্থিরভাবে চারপাশে তাকায়। কাউকে দেখতেই পায় না, কিন্তু স্পষ্ট মনে হলো একজন ওর মাথায় পরম যত্নে স্পর্শ করছিল। পায়ের কাটা জায়গাটায় দীর্ঘ সময় ঠোঁট ডুবিয়ে রাখে। তার চোখের জল নীলির পায়ের ওপর গড়িয়ে পড়ছিল। নীলি বারবার চারিদিকে তাকিয়ে সেই মানুষকেই খোঁজার চেষ্টা করলো। নীলিকে বাসায় আনার পর শুরু হলো নতুন টেনশন। স্টে অর্ডার কালকেই শেষ। ওরা কোথায় যাবে, কি করবে কিছুই জানে না। পরের দিন নীলিরা বাড়ি থেকে চলে যাবে এমন সময় পেছন থেকে দাঁড়ান। পেছনে ফিরে দেখে সানভি। আপনাদের আরও 1 মাস সময় দেওয়া হলো, আপনারা থাকতে পারেন। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বাবা? আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো কারণ নেই। আপনাদের জন্য আমি কিছু করছি না। আগামী 1 মাসের জন্য আমাকে দোতলা ছেড়ে দেবেন, কারণ এই বাড়ি ভেঙে আমি যে এতিমখানা বানাবো তার কিছু জরুরি কাজ আছে। আল্লাহ, তোমার অশেষ দয়া বাবা। আমি সত্যি মন থেকে দোয়া করলাম, তুমি জীবনে যা চাও তাই পাবে। এটা আমি একজন মা হয়ে বললাম। দেখো, তুমি মিলিয়ে নিও। আমি যা চাই সেটা আমাকে এই বাড়িতে থেকেই আদায় করতে হবে। আগে শিওর হতে হবে আমি যা সন্দেহ করছি তাই কি ঠিক। সানভি মাঝরাতে ঘুমের মাঝে টের পায় কি ওর বুকের ওপর তাকিয়ে দেখে একই চাদরের নিচে সেলিওকে জড়িয়ে ধরে আছে। হোয়াট ইজ দিস? তুমি এখানে এত বড় সাহস কিভাবে পেয়েছ? কাম অন বেবি। শিলি সানভিকে আরো শক্ত করে ধরে। আমি জানি একা রাত কাটাতে তোমার খুবই বোরিং লাগছে, তাই তোমার সঙ্গ দিতে আসলাম। কি আমাকে পছন্দ না? শিলি শয়তানে হাসি হেসে চোখ টিপ দেয়। ওকে, শিকার নিজে বাঘের গোয়ায় আসলে বাঘের মজা নিতে অসুবিধা কি? বলেই শিলির দিকে এগিয়ে আসে। না না না। নেক্সট টাইম ফাজলামি করার আগে মনে রাখবে কার সঙ্গে লাগতে এসেছো। গট ইট? শিলির হাত খামচে ধরে। ছাড়ুন। সানভি শিলিকে এক ধাক্কায় বেড থেকে ফেলে দেয়। এরপরে কখনো টাচ করা তো দূর, আমার আশেপাশে দেখলে এমন হাল করব সুইসাইড ছাড়া আর রাস্তা পাবে না। বাট যাই হোক, তুমি প্রচুর সাহসী, তাহলে বাঘের গোয়ায় নিজে থেকে ঢুকতে না। কিপ ইট আপ, অন্য কোথাও কাজে লাগাতে পারে। আমি বুঝি না তোমার মতো মেয়ে থাকতে তোমার ফ্যামিলির এত অভাব কেন। তোমাকে লাইনে নামালেই তো হয়, অনেক টাকা ইনকাম করবে। ব্লাডি স্টুপিড সেমলেস, জাস্ট গেট লস্ট। শিলি রাগে অপমানে নিজের রুমে গিয়ে ফুঁসতে থাকে, নিজের হাতের দিকে তাকায়। সেইখানটায় সানভি খামচের দাগে লাল হয়ে আছে। শিলি মৃদু হেসে চুমু দেয়। তোমার এই চিহ্ন যত্ন করে রেখে দিব বেবি, একদিন এই অপমানের উত্তর দেওয়ার জন্য। পরের দিন সকালে সানভি গিয়েছে গোসল করার জন্য। চোখে মুখে সাবান মেখে পানি ছাড়তে গেলেই দেখে কলে পানি নেই। ওই হ্যালো, আপনাদের সাহস কম না? আমাকে নষ্ট করে গোসল করতে দিয়েছেন। উফ শিট, আমার চোখ মুখ জ্বলে যাচ্ছে। উফ।
সানভি সাবান মেখে বাথরুম থেকেই চিৎকার করছে আর লাফাচ্ছে। সকাল সকাল কি এর মধ্যে চুলকানি উঠছে? চিল্লাই কে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কি আমারে মাইরা ল্যাংড়া কইরা দিবি? এত বড় কথা? তুই জানোস আমি কেডাই? আমি এই এলাকার সব পোলাগো কেলাস। এখন যদি চিৎকার দিয়া কই তুই আমার ইজ্জত চিনায়া নিছস, সব আইসা তোর সিলায়া কইরা দিব। আমারে তুই মাইরা ল্যাংড়া করবার চাস? ও নীলি রে নীলি। নীলি পড়ছিল, উঠে এসে বলে, কি হয়েছে দাদু, কান্না করছো কেন? এই কেউ কি আছেন? আমাকে একটু পানি এনে দেন। আপনাদের স্টুপিড মার্কা বাথরুমে পানি আসে না, তার মধ্যে এই হাফ ম্যাড বুড়ি আমাকে ফুল ম্যাড বানিয়ে দিচ্ছে। আহারি, ছেলেটার গোসলের পানি শেষ হয়ে গেছে। ও নীলি, আমি ওর জন্য পানি ফুটিয়ে দিয়েছি, তুই দিয়ে আয়। আমি পারবো না। উনি এই বাসায় থাকতে এসেছে কেন? আমরা কি ওনার কাজের লোক? ওনার অর্ডার পালন করব? নীলি, ওর সাথে তোর সমস্যা কি? জানি না, ওনাকে দেখলেই আমার মাথা গরম হয়ে যায়। তোমারও ওনার উপর এত দরদ দেখানোর দরকার নেই কোনো। নীলি পানির বালতি দিয়ে দরজায় নক করলো। এই খুলেন, পানি এনেছি। সাথে সাথেই সানভি দরজা খুলে নীলিকে জড়িয়ে ধরে চিৎকার করে ওঠে। চিৎকারের শব্দ শুনে খোরশেদা উপরে ওঠে। সানভি রুমের সামনে এসে দেখে সানভি খালি গায়ে নীলিকে জড়িয়ে ধরে বারবার বলছে, নীলি, তেলাপোকা তেলাপোকা তেলাপোকা, আমার খুব ভয় করে। এই আপনার মাথাটা তার সব কয়টা তার কি ছেঁড়া, না দুই একটা ঠিক আছে? এক্ষুনি ছাড়েন আমাকে, না হলে আমি চিৎকার করব। যা খুশি করো, আমি তোমাকে ছাড়বো না। তুমি না থাকলে ওই তেলাপোকা আমাকে ধরবে। ও মাই গড! বলেই নীলিকে আরো জোরে জড়িয়ে ধরে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এ আমি কি দেখলাম? সিনেমার মধ্যে দেখি নায়িকা তেলাপোকা দেখা ভয় পাইয়া নায়কের জড়াই ধরে, এখানে দেখি নায়কে তেলাপোকার ভয়ে নায়িকার কোলে উঠে পড়ছে। সানভি নীলিকে জড়িয়ে ধরে অনুভব করে তার ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে বহুদিন প্রিয় মানুষের শরীরের ঘ্রাণে স্পষ্টে ছোঁয়া অনুভব করতে পারছে। সানভি ইচ্ছা করছে সারাদিন নীলিকে এইভাবে জড়িয়ে ধরে রাখতে। এত চেনা কেন লাগে ওর প্রতিটা স্পর্শ? কেন ওকে ছুলেই সানভির মনে হয় ওর জীবনের সবচেয়ে ভালোবাসা হারিয়ে যাওয়া মানুষটাই ওর কাছে আছে? কেন এমন মনে হয়? কেউ সানভি নীলির কাছে থাকলে এসব কথা মনে পড়ে না, শুধু নীলিকে অনুভব করতে ইচ্ছা হয়, শুধু নিজেকে নীলির মাঝেই ডুবিয়ে দিতে চায়। এত অল্প কয়েকদিনে কোনো জাদুকরি মায়ায় আবদ্ধ করেছে মেয়েটা। সানভিকে নীলি বারবার ছাড়াতে চেষ্টা করে, নিজেই একটা ঘরে চলে যায়। কেমন চেনা পরিচিত লাগে ওর ছোঁয়া। এই যে সানভি ওকে আঁকড়ে ধরে রেখেছে। আমাকে ছেড়ো না নীলি, আমাকে ছেড়ে যেও না। এইরকম কেউ ওকে জড়িয়ে ধরতো, ওকে আঁকড়ে বাঁচতে চাইতো। ওর ভালোবাসার জন্য সে সব কিছু করতে পারে। নীলির মনে দৃষ্টপটে আবছা একটা দৃষ্টি ভেসে ওঠে। একটা ছেলে একটা মেয়েকে জড়িয়ে ধরে বারবার বলছে, আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমাকে ছেড়ে যেও না। নীলি আবারও মাথার সেই সূক্ষ্ম তীব্র যন্ত্রণাটা হতে থাকে। দুপাশ থেকে মাথা চেপে আসছে, আর চোখের সামনে বারবার একটা মুখ আবছা ভেসে আসছে। নীলি মুখটা চিনতে পারছে না, বারবার চেষ্টা করছে যাতে মুখটা স্পষ্ট হয়, কিন্তু কিছুতেই হচ্ছে না। নীলির মাথায় যন্ত্রণায় কুকরিয়ে ওঠে। সানভিকে দুই হাতে কামছে ধরে সানভির বুকে হেলে পড়ে। নীলি, নীলি, কি হয়েছে তোমার? কষ্ট হচ্ছে? এই নীলি, কথা বলো। নীলি অল্প একটু গোঙানির আওয়াজ করলো। সানভি নীলিকে কোলে করে বিছানায় শোয়ায়। নীলির পা দুটো বিছানায় তোলে। তখনই দেখে নীলির দুই পাশে মাথা নাড়ছে আর অস্পষ্ট স্বরে কিছু বলতে চেষ্টা করছে। সানভি নীলির কাছাকাছি গিয়ে ওর মুখে কান রাখে। নীলি অস্পষ্ট স্বরে বলতে থাকে, সানভি সানভি। সানভির বুকটা ধক করে ওঠে। নীলি তো ওর নাম জানে না, তাহলে ওর নাম ধরে ডাকছে কিভাবে সম্ভব? তাহলে সানভির ভাবনাই কি ঠিক? নীলিকে নীলির বিছানায় শোয়ানো হয়েছে। সানভি নীলির জন্য শহরের বেস্ট ডাক্তারকে ডেকে এনেছে। শুনুন, ওকে হাইপার করবেন না, খেয়াল রাখবেন ও যেন কিছুতেই উত্তেজিত না হয়। আমার মনে হচ্ছে ও মানসিকভাবে সুস্থ নয়। ওর একটা
ডক্টরের কথা শেষ না হতে দিয়েই ফাহমিদা চিৎকার করে ওঠে। না, আমার মেয়ের কোনো সমস্যা নেই, আপনাকে এত বুঝতে হবে না। আপনি চিকিৎসা করতে এসেছেন, চিকিৎসা করুন। সানভি তখন রুমে ছিল না, কাজেই ঘটনাটা কেউ ঘাটল না, কারণ নীলির জীবনে এমন কিছু আছে যেটা ফাহমিদা শুধু জানে, আর কেউ জানে না। এই বিষয়ে বাসার কেউই ফাহমিদাকে প্রশ্ন করার সাহসও পায় না। ফাহমিদা তার স্বামী সহ সবাইকে কসম কাটিয়ে রেখেছে এই বিষয়ে তাকে প্রশ্ন করা যাবে না। পরে কয়েকদিন এভাবেই গেল। একদিন দুপুরবেলা সানভি বাড়িতে ঘুরতে ঘুরতে একটা রুমের সামনে আসে। রুমটা তালা মারা। কি আশ্চর্য, তালা দিয়েছেন কেন? সানভি তালাটা ধরে টান দেয়, তখনই বুঝে কেউ ওর হাতের ওপর হাত রেখেছে। সানভি তাকিয়ে দেখে ফাহমিদা অগ্নিদৃষ্টিতে ওকেই দেখছে। আন্টি আপনি? ফাহমিদা ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। তুমি এখানে কি করছো? খবরদার এই ঘরের কাছে আসবে না। কেন আসবো না? বাড়িটা আমার, আমি যেখানে খুশি যাব, আপনার কি? ফাহমিদা রাগে সানভিকে চড় মেরে দিলেন। বেয়াদব অসভ্য ছেলে, একটা মায়ের বয়সী মহিলার সাথে কিভাবে কথা বলে শেখোনি? কি মনে করো তোমার বাবার অনেক টাকা আছে, তুমি তাই দুনিয়ার কিনে নিয়েছো? শোনো ছেলে, আমি তোমাকে ভয় পাই না। এই ঘরের তালা যেন না খোলে, আমি কাউকে এই ঘরে ঢুকতে দেব না। যাও এখান থেকে, দূর হয়ে যাও। ফাহমিদা বন্ধ ঘরের দরজাটা জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ভয় পেয়ে সানভির দিকে তাকিয়ে থাকে, যেন সে নিজের জীবন দিয়ে দেবেন, কিন্তু ওই ঘরে সানভিকে ঢুকতে দেবেন না। রাত ৩টা, নীলিদের বাসার কলিং বেল বেজে ওঠে। ফাহমিদা নীলির পাশেই জেগেছিলেন, তিনি গিয়ে দরজা খুলে দেন। রাফি, তুই এত রাতে? সামনে একটি 10 থেকে 12 বছরের শ্যামবর্ণ, লম্বা, ছিপছিপে, কোচা কোচা দাড়িওয়ালা ছেলে দাঁড়িয়ে আছে। খালামণি, নীলি কোথায়? আমার নীলি কেমন আছে বলো খালামণি, নীলি অসুস্থ হলো কিভাবে? রাফি ছুটে নীলির ঘরে গেল। নীলি তখন ঘুমাচ্ছে। রাফি নীলির বিছানার মাথার পাশে বসে চুলে বিলি কেটে দিতে দিতে কেঁদে ফেলল। রাফি, কাঁদিস না, নীলির তেমন কিছুই হয়নি, শুধু মাথাটা ঘুরে গিয়েছিল। নীলির মাথা ঘুরে গিয়েছিল আর তোমরা কেউ আমাকে জানানোর প্রয়োজন মনে করোনি? তোমরা জানো ও শরীর নিয়ে আমি কতটা চিন্তায় থাকি। একটা দিন ওর সাথে কথা না হলে আমার আত্মা শুকিয়ে যায়। ও যখন আমাকে রাতে ফোন দেয়নি তখনই বুঝেছিলাম নীলি ভালো নেই, না হলে আমার নীলি কখনোই আমি খেয়েছি কিনা জিজ্ঞাসা না করে ঘুমাবে না। তুই সারাদিন ব্যস্ত থাকিস, তোর কোনো দরকারি কাজ থাকতেই পারে, তাই নীলি জানাতে দিল না। কি, নীলিটা এত সাহস বেড়ে গেছে, খুব বড় মনে করে নিজেকে, আর তোমরা ওর কথা শুনতে গেছো কেন? তোমরা জানো না নীলির থেকে বেশি জরুরি আমার কাছে আর কিচ্ছু না। কথাটা বলেই রাফি নীলির ঘুমন্ত অবস্থায় কপালে ঠোঁটের আলতো পরশাকে হাতটা মুঠোয় নিয়ে চুমু খায়। খালামণি, তুমি ঘুমিয়ে পড়ো, আমি নীলির কাছে থাকবো। হামিদা কিছু না বলে চলে আসেন। না, রাফির সাথে তিনি এবার নীলির বিয়েটা দিয়েই দিবেন। রাফিটার মতো করে কেউ নীলিকে ভালোবাসতে পারবে না, তার বিশ্বাস। পরের দিন বেলা 12টার সময় সানভির ঘুম ভেঙে শোনে নিচতলায়, অর্থাৎ নীলিদের জায়গায় প্রচুর হইচই হচ্ছে। সবাই খুব খুশি। সানভির একটু কৌতূহল হয়ে নেমে এলো। নিচে রাফিকে ঘিরে সবাই আড্ডা দিচ্ছে। খোরশেদা রাফিকে নীলিকে নিয়ে খেপাচ্ছে, রাফিও খোরশেদাকে খেপাচ্ছে। নীলি রান্নাঘরের সামনে গেল। কিরে নীলি, তোকে বললাম রেস্ট নিতে, তুই আগুনের পাড়ে ঘুরঘুর করিস কেন? মা, আমি একটা রান্না করি। কতদিন পরে রাফি ভাইয়া এসেছে। আমি কি রাফিকে ডাক দিব? ও মা, প্লিজ শোনো, রাফি ভাইয়া ঢাকায় একা একা থাকে, ওর তো কোনো যত্নই হয় না। একটা দিনের জন্য আসলো, আমি ওর এটুকু খেয়াল রাখবো না? আচ্ছা, আমি জাস্ট ফিরনি করব। রাফি ভাইয়ের খুব পছন্দ। এই রাফি, রাফি। না না, থাক, আমার রান্না করা লাগবে না, আমি গেলাম। আব্দুল কাদের নীলির যাওয়ার সাথে সাথেই রান্নাঘরে ঢুকলেন। তোমার আবার কি হলো? তোমার মেয়ের কথা শুনছিলাম বাইরে থেকে। শিখো শিখো, নিজের মেয়েকে দেখে কিছু শিখো। কোনোদিন আমার যত্ন নিয়েছো? আমার দিকে খেয়াল করেছো? কিছুই করনি। ও আচ্ছা, আমি কিছু করি না? আপনার সংসার করতে করতে হাড় মাংস কয়লা হয়ে গেল।
আর সেই বলে আমি কিচ্ছুই করিনি। ঠিক আছে, তুই একাই থাক তোর সংসার নিয়ে, পারলে আরেকটা বিয়ে করে নিয়ে আমি চলে গেলাম। এই না, শোনো ও বউ, শোনো, চলে যাবে ভালো কথা, দুপুরে রান্না শেষ করে যাও। ফাহমিদা আর কাদেরে ছেলে মানুষই দেখে নীলি, রাফি আর খোরশেদা হেসে অস্থির। নীলির সঙ্গে রাফির যতবারই চোখ পড়ে নীলি চোখ নামিয়ে নেয়। দুপুরে অনেক দিন পর ওরা খুব আনন্দ করে খাচ্ছে। এমন সময় দাঁড়ান। সবাই চমকে তাকিয়ে সানভিকে দেখে। হাই সানভি। শিলি একেবারে গদগদ হয়ে যায়। সানভি ওর দিকে তাকালোও না। ও নীলির দিকে একভাবে তাকিয়ে আছে, কিন্তু নীলির হুঁশ নেই। সে রাফিকে খাবার বেড়ে দিচ্ছে। দৃশ্যটা দেখে হুট করেই সানভির মাথায় গরম হয়ে যায়। এই নীলি, উনি কে? উনি এ বাড়ির মালিক। হ্যালো, আমি রাফি, নীলিদের খালাতো ভাই। আপনাদের এত সাহস, আমার পারমিশন ছাড়া আমার বাড়িতে লোকজন নিয়ে এসেছেন? এক্ষুনি ওকে বেরিয়ে যেতে বলুন। ও হাউ সুইট, আপনি কি সুন্দর রাগ করেন। কি ভাই, আপনি এত ক্ষেপে আছেন কেন? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? রাফি ভাইয়া, ওনার সাথে কথা বলার দরকার নেই। উনি কোনো মানুষের মধ্যেই পড়েন না। অভদ্র অসভ্য লোক একটা। তোমার এত বড় সাহস! রেগে নীলিকে মারতে গেলে তখনই রাফি ওর হাত খপ করে ধরে ফেলে। খবরদার, আপনার যা বলার আমাকে বলেন। নীলির দিকে এগুলে আপনি যেই হন না কেন, আপনার যেই হাত নীলিকে স্পর্শ করতে চাইবে সেটাই রাফি ভেঙে দেবে। সানভি মুচকি এসে অন্য হাতে রাফির হাত ধরল। আহা! রাফি ভাইয়া ছাড়ুন, রাফি ভাইয়াকে ছেড়ে দিন বলছি। নীলি সানভির থেকে রাফিকে ছুটিয়ে টেনে আনে। ইশারায় বোঝায় সানভির সাথে ঝামেলা না করতে। হাউ ফানি! নীলিকে কেউ স্পর্শ করলে সে হাত তুমি ভেঙে দেবে? তোমার তো নিজেকে বাঁচানোর ক্ষমতাই নেই, আবার নীলিকে বাঁচাবে। এই যে নীলি, শোনো, তোমার চয়েজের প্রশংসা করতে হয়। কোথা থেকে এত সুন্দর একটা মেয়ে মানুষকে কালেক্ট করেছো? আপনি রাফি ভাইয়ার সম্পর্কে আর একটা কথাও বলবেন না। আমি কিন্তু আপনাকে ছেড়ে দিব না। সেদিন সানভির সাথে নীলির বড় রকমের ঝামেলা হয়। পরের দিন নীলি আর শিলি কলেজ থেকে আসার সময় একদল ছেলে বাইক নিয়ে ওদের ঘিরে ধরে। নীলি ভয়ে সিটিয়ে যায়। একটা ছেলে বাইক থেকে নেমে সোজা শিলির হাত ধরে টান দেয়। কি ভাবিস তুই শিলি? অনেক চালাক তুই। হ্যাবলা মার্কা ছেলেদের পাশিয়ে জিনিস আদায় করতে করতে আমার সঙ্গে খেলার শখ হয়েছিল। কি ভেবেছিলি আমাকে চাকা দিয়ে ব্যাকা করে নতুন কাছায় ঢুকবি পাখি? এই সিজন এত সহজে ছাড়ার পাত্র নয়। আজকে তোর এমন অবস্থা করব, না বাঁচতে পারবি না মরতে পারবি। ওই ওটাকে তোল। সবগুলো ছেলে এসে শিলিকে নিয়ে টানা হেঁচড়া করতে লাগলো। নীলি ভয়ে জমে পাথর হয়ে গেছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। শিলিকে সবসময় বলেছিল আজে বাজে ছেলেদের সাথে মিশিস না। শিলি জিনিস আর টাকা পয়সার লোভে হাজার একটা ছেলের সাথে সম্পর্ক করেছে। এখন কি হবে? সিজন ভয়ানক গুন্ডা। ওর হাত থেকে কি করে বাঁচাবে ও শিলিকে? ছেলেগুলো শিলিকে হাত পা বেঁধে টেনে টুনে গাড়িতে তুলছে। আশেপাশে কেউ ভয়ে এগোচ্ছে না। নীলি আর কোনো কিছু না ভেবেই দৌড়ে গাড়ির সামনে গিয়ে ছেলেগুলোকে শরীরের সব শক্তি দিয়ে সরিয়ে শিলিকে ছাড়িয়ে দেয়। তারপর শিলির হাত পায়ের বাঁধন খুলতে থাকে। এমন সময়ই পেছন থেকে নীলির হাতে কেউ একজন সিরিঞ্জ পুশ করে, আর নীলি ধীরে ধীরে মাথাটা চেপে অজ্ঞান হয়ে যায়। নীলির বাড়িতে রাফি পাগলের মতো ছুটতে ছুটতে বাড়ির ভেতরে ঢুকে ডাক দেয়, খালামণি, খালামণি। কি হয়েছে রাফি? ও বাবা, তুই হাঁপাচ্ছিস কেন? খালামণি, নীলিরা কোথায়? ওরা কি বাসায় চলে এসেছে? ও মা, ওদেরকে না তুই কলেজে থেকে আনতে গেলি? রাফি এবার শরীর ছেড়ে মাটিতে বসে পড়ে। রাফি, এই রাফি, নীলি সিঁড়ি কোথায়? রাফি কথা বল, আমার মেয়েরা কোথায়? রাফি কোনো কথা বুঝছে না, স্তব্ধ হয়ে রয়েছে। তখনই শিলি দৌড়াতে দৌড়াতে আসলো। এই শিলি, তোদের দেরি হলো কেন? তোরা রাফির সাথে আসিসনি? নীলি কোথায়? শিলি কিছু না বলে কাঁদতে থাকে। রাফি উঠে গিয়ে শিলির মুখোমুখি দাঁড়ায়। ডং করবি না, সত্যি করে বল, আমার নীলি কোথায়? আমি কিছু জানি না।
মিথ্যা কথা বলার চেষ্টা করিস না। নীলি কোথায়? ওর কি হয়েছে ঠিক মতো বলে দে। তুই আমার ভালো রূপটা দেখেছিস, খারাপ রূপটা দেখিসনি। তুই কল্পনাও করতে পারবি না নীলির জন্য আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। শিলি চুলের মুঠি ধরে রাফি 2 হাতে থাপড়াতে থাকে আর বলে, বল নীলি কোথায়, বল। জানি না, আমি সত্যিই কিছু জানি না। আমি চুরির পর থেকেই ওকে দেখিনি। রাফিফা, তুমিও আর দেরি করো না। নীলি অনেক বিপদে। তুমি যেখান থেকেই পারো ওকে খুঁজে নিয়ে আসো। আমরা জানি তো আপুর জন্য তুমি সব পারো। আপুকে তুমি ঠিকই খুঁজে বের করতে পারবা। আমার নীলির কিছু হবে না। নীলিকে আমি খোঁজে আনবই। নীলি, আমি আসছি। তোর কোনো ভয় নেই, তোর রাফি ভাইয়া তোর কাছে আসছে। নীলির জ্ঞান ফিরেছে, কিন্তু না, ও কিছু দেখতে পাচ্ছে না, নড়াচড়াও করতে পারছে না। একটা নরম বিছানায় এয়ার কন্ডিশন রুমে নীলিকে হাত পা বেঁধে শুয়ে রেখেছে, এমনকি ওর চোখটাও কালো কাপড়ে ঢাকা। তারই মধ্যে নীলি বুঝতে পারে কেউ ওর উপর ঝুঁকে আছে। তার প্রতিটা নিঃশ্বাস নীলি অনুভব করতে পারছে। আচমকা সে নীলিকে চেপে ধরে ওর ওষ্ঠধয় নিজের দখলে নিয়ে নেয়। নীলির শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায়। নীলি দুর্বল শরীরে মানুষটির ভেতরে অদ্ভুত নির্ভরতা খুঁজে পায়। সেও 2 হাত দিয়ে আঁকড়ে ধরে লোকটিকে। লোকটি নীলের ওষ্ঠজোড়া দখলেই রেখে চুলের আলতোয় হাতে স্লাইড করতে করতে কানের কাছে মুখ এনে ফিস করে বলে, আমার সব প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত তোমায় এভাবেই থাকতে হবে। একবার ভুলে তোমাকে হারিয়ে ফেলেছি, এক ভুল আমি বারবার করব না। পরের দিন নীলি ফেরেনি, আর রাফিয়েরও কোনো খোঁজ নেই। সে পাগলের মতো নীলিকে খুঁজে বেড়াচ্ছে। সবাই সানবির কাছে গেল সাহায্য চাইতে। কি ব্যাপার, আপনারা দল বেঁধে আমার কাছে এসেছেন কেন? সানভি, আমার মেয়েটাকে বাঁচাও। আমি আপনার মেয়েকে বাঁচাতে যাব কেন? বাবা, আমি তোমার পায়ে ধরছি, তুমি আমার নীলিকে খুঁজে দাও। তোমার এত ক্ষমতা, তুমি চাইলেই পারবে। আপনার মেয়ে আমার সাথে অনেক বেয়াদবি করেছে, বারবার আমাকে অপমান করেছে। আমি কিছুই করব না, আর আপনারা কালকে এই বাড়ি ছেড়ে চলে যাবেন। আই কান্ট টলারেট ইউ, জাস্ট গেট লস্ট। সানভি সবাইকে অপমান করে তাড়িয়ে দিল। রাত 2টা। সানভি দরজা খুলে দেখলো ফাহমিদা দাঁড়ানো। সানভির দরজা খোলার সাথে সাথে আচমকা চরের আঘাতে কয়েক পা পিছিয়ে পড়ে। আপনার এত বড় সাহস, আমাকে মারলেন? তুই খারাপ ছেলে জানতাম, এত জঘন্য খারাপ ছেলে জীবনও ভাবিনিচ্ছি। সানবিচ্ছি, তুই না ওকে ভালোবাসতি? ভালোবাসতাম না, এখনো ভালোবাসি, আর আজীবন ভালোবাসবো। তাহলে কেন এগুলো করেছিস? সরে যা ওর জীবন থেকে। যাকে ঘিরে আমার জীবন, আমার বেঁচে থাকা প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস, যার জন্য তার জীবন থেকে আমি কিভাবে সরে যাব? তুই কি চাস না ও ভালো থাকুক? আগে তুমি বলো, সেদিন কি কি হয়েছিল? ফাহমিদা সানবিকে নিয়ে সেই বন্ধ ঘরে আসলেন। ঘর ভর্তি একটা মেয়ের ছবি। নীলির চেহারার সাথে তার কোনো মিল নেই। সানবি দৌড়ে ছবিটার কাছে যায়। অনেকক্ষণ সময় নিয়ে ছবিটা হাত বোলায়, তারপর ছবিটাকে জড়িয়ে ধরে চুমুতে ভরিয়ে তোলে। আমি জানতাম তোর কিছু হয়নি, তুই কখনো আমাকে ছেড়ে যেতে পারিস না। তুই তো জানতি আমি তোকে ছাড়া কতটা অসহায়, তাও তুই কেন লুকিয়ে রেখেছিলি নিজেকে? ছবিটা জড়িয়ে ধরে সানবি অতীতে হারিয়ে যায়। 5 বছর আগে নীলি স্কুল থেকে 8-এর সবচেয়ে ভালো রেজাল্ট করে বৃত্তি পায়। তাই নীলির বাবা ঠিক করে ওকে ঢাকায় বড় স্কুলে পড়াতে পাঠাবে। নীলি পরীক্ষা দিয়ে অনেক বড় একটা স্কুলে চান্স পায়। সেখানে একসাথে স্কুল ও কলেজও আছে। সব বড়লোক ছেলেরাই পড়তো সেখানে। সানবি পড়তো ইন্টার 2nd ইয়ারে, আর নীলি 9-এ। সানবি ছিল কলেজের ভিপি। পুরো কলেজ সানবির ভয়ে কাঁপত। একদিন একটা ছেলের ওপর সানবিকে অত্যাচার করতে দেখে তার প্রতিবাদ করে নীলি, আর এভাবেই ভালো লাগা শুরু। সানবির নীলির প্রতি ভালোবাসা বাড়তেই থাকে। এমন এক সময় হয় যে নীলিকে ছাড়া ও কিছুই ভাবতে পারে না। নীলিকে ও মনের কথা বলে দেয়, কিন্তু নীলি সানবিকে প্রচুর ভয় পেতেও প্রথম দিকেই, আর পছন্দ করতো না, তাই রাজি হয়নি। তারপর অনেক বাধা পেরিয়ে নীলিকে নিজের করে পায় সানবি। আর একদিন সানবির বাবা সব জানতে পারে। তিনি নীলির সঙ্গে সানবির সম্পর্ক মেনে নেন না, সানবিকে অনেক শাসন করে,
কিন্তু অল্প বয়সী হলেও সানভি ছিল প্রচুর সাহসী, তাই নীলিকে নিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঘটনাটা শুধু ফাহমিদাই জানতেন। নীলিকে অনেক আটকানোর চেষ্টা করেও তিনি আটকাতে পারেননি। নীলিকে নিয়ে সানভি যেদিন পালিয়ে যাওয়ার কথা ছিল সেদিন সারাদিন অপেক্ষা করেছিল, নীলি আসেনি। এরপর থেকে নীলিকে আর কোথাও খুঁজেও পায়নি। তোমার বাবা আমাকে বলেছিল নীলিকে যেন তোমার থেকে দূরে সরায়, না হলে আমাদের সবাইকে উনি শেষ করে ফেলবেন। সেদিন নীলিকে আমি অনেক আটকানোর চেষ্টা করি, ওকে একটা রুমে আটকে রাখি তালা দিয়ে, কিন্তু ও কিভাবে বেরিয়ে গেছে কেউ জানি না। হয়তো ভালোবাসার শক্তির কাছে সব বাধা তুচ্ছ। ওর ঘরের তালা খুলে দেখি ও নেই। আমরা সবাই ওকে খুঁজতে থাকি। তখনই আমার কাছে ফোন আসে, নীলি অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্টে নীলি সব ভুলে যায়, তোমাকেও। আর ওর চেহারাটাও অপারেশনে বদলে যায়, যে কারণে তুমি ওকে চিনতে পারোনি। সানভি, তুমি তো সব শুনলে। তুমি যা জানতে চেয়েছো আমি সব বলেছি। এবার আমার মেয়ে কোথায় বলো? সানভি বলল, আসুন আমার সাথে। সানভি ফাহমিদাকে নিয়ে একটা বিশাল বাড়িতে আসলো। বাড়িতে কোনো লোক নেই, কিন্তু সব ঝকঝকে সাজানো গোছানো। সানভি ফাহমিদার হাত ধরে বাড়িটার সবচেয়ে বড় সুন্দর ঘরটার সামনে আসে, তারপর দরজা খুলে দেয়। ওরা দুজন ঘরের ভেতরে ঢুকে দেখে ঘরটা ফাঁকা, ঘরে কেউ নেই। সানভি নীলিকে ঘরে না দেখে প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়ল। ও কিছুতেই বুঝতে পারছে না নীলি কোথায় গেল। ও যে অবস্থায় নীলিকে রেখে গিয়েছিল তাতে নীলির পক্ষে কোথাও যাওয়া সম্ভব নয়। এই জায়গাটার কথা সানভি ছাড়া আর কেউ জানে না। তাহলে কে নিয়ে যাবে নীলিকে? তার মনে কি এমন কিছু হচ্ছে যা ওদের সবার চোখের অলক্ষ্যে? সানভির মাথায় কিছু ঢুকছে না। ও এখন এইসব কিছু ভাবতে চায় না। ও শুধু নীলিকে খুঁজে পেতে চায়, ওর নীলিকে, ওর মিষ্টি পরীকে। এতদিন অপেক্ষার পর যখন ওর ভালোবাসাকে ও আবার ফিরে পেয়েছে, কোনো কিছুর মূল্যেই আর হারিয়ে যেতে দেবে না। সানভির জীবন যে নীলিকে ছাড়া মূল্যহীন, তা এতগুলো বছরে সানভি খুব ভালোভাবেই বুঝতে পারছে। ফাহমিদা নিজের উত্তেজনা ধরে রাখতে না পেরে সানভির উপর চড়া হয়ে গেল। এই ছেলে, সত্যি বলো আমার মেয়েকে কোথায় রেখে দিয়েছো? একদম নাটক করার চেষ্টা করবে না। আমি কোনো নাটক করছি না, আমি সত্যি নীলিকে এখানেই রেখে গিয়েছিলাম আপনার কাছে থেকে সব কিছু জানার জন্য। বিশ্বাস করুন। আমি জানি সব তোমার চাল। তুমি আমার মেয়ের জীবন থেকে সরবে না, ওকে জোর করে নিজের সঙ্গে জড়িয়ে রাখবে, তাই তুমি এসব করছো। বিশ্বাস করুন, আমি কিছু করিনি। এমন সময়ই সানভির ফোন বেজে উঠল। সানভি ফোন রিসিভ করে কিছু একটা শুনলো ওপাশ থেকে, তারপর চিৎকার করে উঠল, না, খবরদার! নীলির গায়ে টাচ পড়লে তোরা কেউ বাঁচবি না। এই মুহূর্তে নীলির যতটা বিপদ, তোদের সবার বিপদ তার চেয়েও বেশি। সো বি কেয়ারফুল। সানভি ফোনটা আছাড়ে ভেঙে পাগলের মতো ছুটে বেরিয়ে গেল। যাওয়ার সময় ফাহমিদাকে বলল, খবরদার এই বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করবে না। আপনি আমার নীলির মা, আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। সানভি ঘরের দরজায় তালা মেরে চলে যায়। অস্থিরভাবে হাই স্পিডে গাড়ি চালাচ্ছে। ভোর হয়ে এসেছে প্রায়। হঠাৎ সামনের দিকে একটা মেয়েকে দৌড়ে যেতে দেখে সানভি দ্রুত ব্রেক কষল। নীলি, দাঁড়াও নীলি! সানভি নীলির পিছনে দৌড়তে থাকে। নীলির চেহারায় তীব্র আতঙ্ক, যেন সানভিকে দেখে সে খুব ভয় পেয়েছে। সানভিকে দেখেই নীলি প্রচণ্ড জোরে দৌড়াতে থাকে। সানভিও নীলিকে ধরার জন্য ছুটতে থাকে। নীলির প্রাণপণে দৌড়াচ্ছে, আর একটু পর পর উল্টো ঘুরে দেখছে সানভিকে। সানভি খেয়াল করলো দৌড়াতে দৌড়াতে নীলি একটা গাড়ির সামনে চলে এসেছে। সানভি নীলিকে সরিয়ে নেওয়ার আগেই গাড়িটা নীলিকে ধাক্কা দিয়ে চলে যায়। নীলি, তাকাও নীলি! নীলির মাথাটা বুকের ওপর নিয়ে সানভি বারবার ওকে ডাকতে থাকে। তারপর কোলে তুলে নীলিকে গাড়ির পেছনে সিটে শুয়ে দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে। যত তাড়াতাড়ি সম্ভব নীলিকে হাসপাতালে নিতে হবে। ওর নীলির কিচ্ছু হতে দেবে না। নীলিকে হসপিটালে অ্যাডমিট করার পর সানভি কাউকে ফোন করে বলল, ভোর 5:30 এই নিউ মার্কেট রোডে কালো রঙের যে গাড়িটা গিয়েছে, এক্ষুনি তার নাম্বার ট্র্যাক করুন ইমিডিয়েটলি, নাহলে আপনার কি হাল হবে আমি নিজেও জানি না। একটু পর ফোন এলো সানভির। ওকে আমার ফার্ম হাউসের গুদাম ঘরে রেখে আসুন, বাকিটা আমি বুঝবো।
নীলিকে আইসিইউতে রাখা হয়েছে। সানভি ধীরে ধীরে আইসিইউর দরজার কাছে গিয়ে দাঁড়ালো। নীলিকে দূর থেকে দেখতে লাগলো। আমি তোমার কিছু হতে দেইনি নীলি। ফাহমিদা বদ্ধ ঘরে বসেছিলেন। একজন কালো কাপড়ে মুখ ঢাকা লোক সেখানে আসলো। কি তুমি? এত কথা বলবেন না, আমার সাথে চলুন। ফাহমিদাকে নিয়ে লোকটি বেরিয়ে আসে। হসপিটালে সবাই চলে এসেছে। আব্দুল কাদের, খোরশেদা, নীলি, রাফি সবাই এসে দেখে ফাহমিদা আগে থেকেই হসপিটালে। এ কি ফাহমিদা, তোমাকে আমি সারা বাড়ি খুঁজছি, কোথায় ছিলে তুমি? তোমার এখন আমাকে জেরা করতে মন চাইছে? আমার মেয়েটার এই অবস্থা আর আমি তোমার কাছে কৈফিয়ত দিতে বসবো? আমি কোথায় ছিলাম না ছিলাম একটা প্রশ্ন আমাকে কেউ করবে না। আমি কারো কথার উত্তর দিতে বাধ্য নই। কাদের বৌমারে বিরক্ত করিস না। রাফি সানভিকে দেখে ওর শার্টের কলার চেপে ধরলো। বল, আমার নীলির সাথে কি করেছিস? কি করে এই অবস্থা হয়েছে ওর? আজকে আমার নীলির যদি কিছু হয় আমি তোকে খুন করে ফেলবো। সানভি রাফির দিকে তাকিয়ে স্মিত হাসলো। তারপর কলার চেপে ধরা রাফির হাতটা সরিয়ে দিয়ে বলল, নীলির কিছু যদি হয় এই ভয়টা তোমার মধ্যে কেন আসছে রাফি? তুমি যদি ওকে সত্যি এতটাই ভালোবেসে থাকো তাহলে তুমি থাকতে নীলির কোনো কিছু হবে না। সত্যিকারের ভালোবাসার কাছে তো মৃত্যু হার মানে। নীলিকে বাঁচানোর কোনো ক্ষমতা যখন তোমার নেই, সো কিপ ইউর মাউথ শাট আপ। এমন সময় ডাক্তার এসে বলল, পেশেন্টের ইমিডিয়েট অপারেশন করাতে হবে। 2 লাখ টাকা কাউন্টারে জমা করো, না হলে আমরা অপারেশন করতে পারবো না। প্লিজ ডক্টর, আপনারা অপারেশন শুরু করুন। আমি যেখান থেকে পারবো আগামীকালের মধ্যে টাকা জোগাড় করে দেব। তবু অপারেশনটা আটকাবেন না। আমার নীলিকে বাঁচান, প্লিজ বাঁচান। রাফি কাঁদতে কাঁদতে ডক্টরের পায়ে পড়ে গেল। এত টাকা আমরা কোথা থেকে পাবি? দেখুন, কান্নাকাটি করে কোনো লাভ নেই। টাকা ছাড়া অপারেশন শুরু করা সম্ভব নয়। ফাহমিদা কোনো কথা বলছে না। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে আছে সানভির দিকে। তার চোখের দৃষ্টি অসহায়ত্ব, অথচ সানভি তেমন কোনো রিয়াকশন নেই। সে চুপচাপ দাঁড়িয়ে আছে। এমন সময় ডক্টরের ফোনে কোথা থেকে যেন ফোন আসলো। ফোনের ওপাশ থেকে কি কথা বলল তা শোনা না গেলেও চেহারা দেখে বোঝা গেল যে প্রচণ্ড ভয় পেয়ে গেছে। ফোন রেখে তেলে হাসি দিয়ে ডক্টর আবারও বলল, আপনারা আগে বলবেন না টাকা জমা দিয়েছেন? আমি সত্যিই খুব দুঃখিত। না বুঝে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি আপনাদের সাথে। কথা কম বলে অপারেশন শুরু করুন, জাস্ট গো। অবশ্যই স্যার। 6 ঘন্টা পর অপারেশন থিয়েটার থেকে ডক্টর বেরিয়ে এলো। ডক্টর, নীলি কেমন আছে? অপারেশন সাকসেসফুল। আরও একটা কথা, ওর যে শর্ট টার্ম মেমোরি লস হয়েছিল সেটা ভালো হয়ে গিয়েছে। নীলির মেমোরি ফিরে এসেছে? তাহলে নীলি আমাকে চিনতে পারবে? আমি আবার আমার নীলিকে আগের মতো ফেরত পাবো? আমি এক্ষুনি নীলির কাছে যাব। জ্ঞান ফিরে নীলি দেখতে পেল ওর পাশে সানভি। সানভি নীলির এক হাত ওরা 2 হাতের মুঠোয় নিয়ে বসে আছে। নীলিকে চোখ খুলতে দেখে সানভি ওকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। তুমি কেন হারিয়ে গিয়েছিলে মিষ্টি পরি? তুমি জানো তোমাকে ছাড়া আমি এতগুলো বছর কিভাবে ছিলাম? আমার ভেতরটা জ্বলে পুড়ে খা হয়ে গিয়েছে, তবুও এক ফোঁটা কাঁদতে পারিনি। কারণ কাঁদার জন্য তো একটা নিরাপদ আশ্রয় দরকার হয়। আমার কাছে তো সেই মানুষটাও ছিল না। ছাড়ুন বলছি। সানভি নীলিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, না, আমি কিছুতেই তোমাকে ছাড়তে পারবো না। তোমাকে ছেড়ে দিলে আমার যে কিছুই থাকবে না। ও মিষ্টি পরি, আমাকে একটু কাঁদতে দাও না। আমি তো তুমি ছাড়া কারো সামনে কাঁদতে পারি না। আমার ভেতরে জমে থাকা কষ্টগুলো তোমায় আঁকড়ে ধরে মুছে ফেলতে দাও না। আমি আর কিছুই চাইবো না, তুমি শুধু আমার কাছে থেকো। নীলি আচমকা সানভিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, যেন সানভিকে ও খুব ভয় পাচ্ছে। সানভি আবারও নীলির কাছে এগিয়ে আসতে চাইলে ও চিৎকার শুরু করে দেয়। ভয়ে চোখ মুখ শুকিয়ে এসেছে। বাইরে থেকে নীলির চিৎকার শুনে ফাহমিদা, খোরশেদা আর রাফি ছুটে আসে। মা, উনি এখানে কি করছেন? ওনাকে চলে যেতে বলো, চলে যেতে বলো ওনাকে। নীলি সানভির দিকে ইশারা করে কথাগুলো বলতে বলতে হাইপার হয়ে ওঠে। কিছুতেই ওকে সামলানো যাচ্ছে না। সানভিকে দেখে পাগলামি শুরু করেছে। কি হয়েছে নীলি? ওকে তুই চিনতে পারছিস না? চিনতে পেরেছি, খুব ভালো করেই চিনতে পেরেছি। উনি আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ, আমার সবচেয়ে বড় ভুল। কি বলছিস এগুলো? আমি তো কিছুই বুঝতে পারছি না।
সানভি নীলির কাছে গিয়ে বসে, ওর মাথায় হাত রাখে। সানভির স্পর্শে নীলি আতঙ্কিত হয়ে চমকে ওঠে, ওর থেকে সরে বসে। সানভি ধীরে ধীরে হাত রাখে নীলির হাতের ওপর। নীলির হাত সরিয়ে নিতে গেলেও পারে না, সানভি খুব শক্তভাবে ওকে ধরে রেখেছে। আমার দোষ কি নীলি? কেন আমাকে আবার শাস্তি দিতে চাও? আমার শাস্তির সময় এখনো শেষ হয়নি। নীলি, কেন তুই সানভিকে দূরে সরিয়ে দিচ্ছিস? যে সানভির জন্য তুই মা, বাবা, পরিবার সব কিছুকে তুচ্ছ করে ছুটে গিয়েছিলে। ভুল করেছিলাম মা, আমি অনেক বড় ভুল করেছিলাম। উনি আমাকে ঠকিয়েছেন। আমি তো জানতামই না ওনাদের মতো বড় লোকের ছেলেরা আমাদের নিয়ে শুধু ফুর্তি করে, কখনো ভালোবাসে না। তুমি জানো, সেদিন উনি আমাকে খুন করতে গিয়েছিলেন। হ্যাঁ, আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। উনি আমাকে ওনাদের গেস্ট হাউসের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন, আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন। না। হ্যাঁ হ্যাঁ, উনি আমাকে শেষ করে দিতে চেয়েছিলেন। ছি, আপনি দয়া করে চলে যান এখান থেকে, আমি আপনাকে আর সহ্য করতে। সানভি হঠাৎই নীলিকে নিজের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘোরগ্রস্ত গলায় বলতে থাকে, স্টপ ইট নীলা, প্লিজ স্টপ ইট। তোমার এই জোকটা আমি নিতে পারছি না, এটা আর বলো না। সানভি নীলিকে জড়িয়ে ধরে আছে, যেন ছেড়ে দিলেই নীলি হারিয়ে যাবে। ও আর নীলিকে খুঁজে পাবে না, তাই নীলিকে শক্ত করেই ধরে রেখেছে, যাতে নীলি আর ওর বাঁধন ছিঁড়ে কোথাও যেতে না পারে, কোথাও হারাতে না পারে, কোথাও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার মজা বন্ধ করো নীলি, প্লিজ। একবার বলো ভালোবাসি, শুধু একবার। সানভির কষ্টের অনুরোধগুলো নীলির আর সহ্য হচ্ছে না, কথাগুলো সোজা হৃৎপিণ্ডে গিয়ে লাগছে। এই মুহূর্তে নীলির ইচ্ছা করছে সব ভুলে যেতে, ভুলে গিয়ে সানভির সঙ্গে মিশে যেতে আজীবনের মতো। হয়তো আবারও সব মিথ্যে হবে, আবারও একবার ঠকবে সে, কিন্তু নীলি খুব সানভির ভালোবাসায় নিজেকে ভরিয়ে তুলতে মন চাইছে। এমনকি সেটা মিথ্যে ভালোবাসা হলেও আপত্তি নেই। নীলি কাঁপা কাঁপা হাতে সানভিকে স্পষ্ট করতে নেয়, আবারও সরে যায়, এক ধাক্কায় ওকে দূরে সরিয়ে দিতে নেয়, কিন্তু সানভি শক্তির সাথে পেরে ওঠে না। না নীলি, আজ তুমি হাজার চেষ্টা করলেও আমার থেকে নিজেকে দূরে সরাতে পারবে না। আমি তোমাকে সেই সুযোগটা দেব না। আমার পক্ষে আর সম্ভব নয় তোমাকে দূরে সরার সুযোগ দেওয়া। আমাকে ছাড়ুন, আমার ভালো লাগছে না। নীলি বারবার চেষ্টা করতে থাকে নিজেকে ছাড়ানোর, কিন্তু না পেরে হাঁপিয়ে ওঠে। রাফি নীলির জন্য ওষুধ কিনতে গিয়েছিল, ফিরে এসে দেখে এই অবস্থা। এ কি, ও নীলিকে এরকম করেছে কেন? ওর এত বড় সাহস, ও নীলিকে টাচ করে। রাফি সানভির থেকে নীলিকে আলাদা সরিয়ে আনার চেষ্টা করে। হাউ ডিয়ার ইউ টাচ টু মি বলেই রাফিকে এক ধাক্কায় ফ্লোরে ফেলে দেয়। তারপর রাফির ওপর উঠে বসে, মারতে শুরু করে। রাফি কিছুতেই সানভির সাথে পেরে ওঠে না। আপনারা হসপিটালে সিন ক্রিয়েট করছেন কেন? আপনারা এরকম করতে থাকলে আমি পুলিশে ইনফর্ম করতে বাধ্য হব। হে ইউ, আপনি জানেন আমি কে? আমাকে পুলিশের ভয় দেখাচ্ছেন? উনি মাস্তানি করেছেন, আমার ভাইকে মারছেন, আমার সঙ্গে অসভ্যতা করছেন। আমি আর ওনাকে সহ্য করতে পারছি না। প্লিজ ওনাকে বের করে দিন, আমি ওনাকে দেখতে চাই না। উনি থাকলে আমি নিজেকে শেষ করে ফেলবো। পাশের ট্রে থেকে ছুরি উঠিয়ে কবজির কাছে ধরে রাখে। নীলি, চরের ধাক্কা সামলাতে না পারায় ছুরিটা নীলির হাত থেকে পড়ে গেল। সানভি এটা ছুঁড়ে ফেলে দেয়, যাতে কোনো ইঞ্জেকশন ছুরি কাজে নীলির নাগালে না পায়। অনেকক্ষণ ধরে বেয়াদবি সহ্য করছে, আর একবার বেশি বাড়াবাড়ি করলে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি সেটা বোঝাবো। নিজেকে শেষ করে ফেলবো। কত বড় কথা! এই সাহসটা যেন আর কখনো না দেখি, তাহলে কপালে দুঃখ আছে, বুঝেছিস তুই? সানভি বুঝতে পারল নীলি সত্যি ভাবছে সে নীলিকে খুন করেছে, কিন্তু কেন? সেদিন তো সে গেস্ট হাউসে পৌঁছানোর আগেই নীলি হারিয়ে গিয়েছিল। তাহলে যাই হোক, এই মুহূর্তে তার নীলির কাছে থাকা ঠিক নয়, এতে নীলিরই আরও ক্ষতি হবে। অত্যন্ত নীলির ভালোর জন্য নীলির থেকে দূরে থাকতে হবে। বাড়ি ফিরে নীলি কারোর সাথে কোনো কথা বলছে না, নিজের মতো ঘরে দরজা বন্ধ করে বসে আছে।
ফাহমিদার মনে হচ্ছে মেয়েটা সব ভুলে গিয়েছিল, তাই ভালো ছিল। কষ্টকর অতীতটা মনে পড়ায় আরো বেশি কষ্ট পাচ্ছে। একদম ভেঙে পড়েছে নীলি, কারোর সাথে কথা বলে না, এমনকি কেঁদে যে মনে হালকা করছে তাও না, সারাক্ষণ গম্ভীর হয়ে থাকে, যেন পাথর হয়ে গেছে। রাফি সবসময় নীলির খেয়াল রাখার চেষ্টা করে। নীলিকে খাওয়ানো, ওষুধ দেওয়া, ঘুম পাড়ানো সব রাফিই করে। সানভি সব কিছু দেখে, একদম সহ্য হয় না ওর, কিন্তু কিছু করার নেই, ওকে মেনে নিতেই হবে নীলির জন্য। রাফি নীলিকে সবসময় খুশি রাখার চেষ্টা করে, কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটে যা রাফি বুঝতে পারে না। যেমন একদিন নীলির কাছে গেছে, তখন নীলি ওকে হাসি মুখেই বলে, রাফি ভাইয়া, তুমি কিভাবে বুঝলে আমার চকলেট খেতে ইচ্ছে করছে? আমি হ্যাঁ, তুমিই তো আমার জন্য চকলেট এনে বালিশের নিচে রেখে দিয়েছো সারপ্রাইজ দেওয়ার জন্য। ও হ্যাঁ, আমি রেখেছি। আরেকদিন নীলির ওষুধ শেষ হয়ে গেছিল। রাফি আনবে করে ভুলে গিয়েছিল। রাতে খাওয়ানোর পর দেখে ওষুধ আছে। রাফি আর ব্যাপারটা নিয়ে ঘাটল না। কয়েকদিন পর নীলি বাথরুমে গোসল করছে। নীলিদের বাসার বাথরুমটা একটু পুরনো, শ্যাওলা পড়া। হঠাৎ নীলি খেয়াল করলো বাথরুমে সাপ। সাপ সাপ! নীলি চিৎকারে সবাই দৌড়ে বাথরুমের কাছে যায়। বেরিয়ে আয়। ও আল্লাহ গো, কি হইল গো? ও রাফি, রাফি রে, কই গেলি তুই? আমি বেরোতে পারছি না, সাপটা দরজায়। সাপটা ক্রমশ বাথরুমের দরজা বেয়ে নিচে নেমে আসে, একদম নীলির কাছাকাছি। ওপর পায়ের কাছে ফনা তুলে হিস হিস শব্দ করে যাচ্ছে। নীলি কয়েক পা সরে যায়, তারপর ভয়ে আতঙ্কে চিৎকার দিয়ে ওঠে। তারপরই অজ্ঞান হয়ে যায়, কিন্তু মাটিতে পড়তে পারে না। তার আগেই কেউ একজন এসে ওকে ধরে ফেলে। নীলি আদৌ অজ্ঞান আদৌ অচেতন অবস্থায় লোকটিকে আঁকড়ে ধরে। সানভি এক হাতে নীলিকে বুকের সাথে জড়িয়ে ধরে আর এক হাতে লাঠি দিয়ে সাপটা মেরে ফেলে। তারপর নীলির গায়ে তোয়ালিটা আরো ভালো করে পেঁচিয়ে ওকে কোলে তুলে বাথরুম থেকে বেরিয়ে আসে। নীলিকে অচেতন অবস্থায় দেখে ফাহমিদা সানভির উপর রেগে যান। আবার আমার মেয়ের সঙ্গে কি করেছো তুমি? ও অজ্ঞান হয়ে গেল কি করে? নীলি, এই নীলি! এত চিৎকার করার কিছু নেই, ও ভয়েস সেন্সলেস হয়ে গেছে, ওকে রুমে নিয়ে যেতে দিন। সানভি নীলিকে কোলে করে নীলির বিছানায় শুয়ে দেয়। অল্প সময় পরেই নীলির জ্ঞান ফিরে আসে। চোখ খুলে সানভিকে নিজের পাশে দেখেই সে উত্তেজিত হয়ে ওঠে। উনি কেন এখানে? ওনাকে চলে যেতে বলো, আমি ওনাকে দেখতে চাই না। নীলি চিৎকার করতে থাকে। ফাহমিদা বলে, নীলি শান্ত হ, তুই জানিস আজও না থাকলে। না, আমি কিচ্ছু জানতে চাই না, কিছু শুনতেও চাই না। আমার কাছে উনি শুধুই মাত্রই একজন প্রতারক। মা, তুমি ওনাকে কেন চলে যেতে বলছো না? তুমি জানো না ওনাকে আমার সহ্য হয় না। ওনাকে দেখলেই আমার মনে পড়ে যায় আমি ভালোবেসে কতটা ঠকে গিয়েছি। আমার নিজের উপর খুব ঘৃণা হয়, নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছা করে। নীলি কাঁদতে কাঁদতে ওর মাকে জড়িয়ে ধরে। সানভি, আমি জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে। সত্যি নীলিকে তুমি ঠকিয়েছো কিনা তাও আমি জানি না, কিন্তু আল্লাহর দোহাই লাগে আমার নীলির জীবন থেকে তুমি সরে যাও। তুমি ওর জীবনে আসার পর থেকে আমাদের সকলের জীবন তছ নছ হয়ে গেছে। তোমার বাবা এখনো জানে না তুমি নীলির খোঁজ পেয়ে গেছো। জানতে পারলে উনি কাউকে বাঁচতে দেবে না, সবাইকে উনি ধ্বংস করে দেবে। সানভি সেই দিনই নীলির জীবন থেকে সরে যাবে যেদিন সে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। আর ধ্বংসের কথা বলছেন, সানভি থাকতে নীলির গায়ে কেউ একটা টাচ পর্যন্ত দিতে পারবে না। সানভি সবসময় নীলি ঢাল হয়ে রক্ষা করবে। আর আপনাকে হয়তো বোঝাতে পারবো না, আমি শুধু নীলিকে নয়, এই কয়েকটা দিনে আপনাদের সবাইকে বড্ড ভালোবেসে ফেলেছি। নীলির ক্ষতি কে করতে চেয়েছিল তাকে খুঁজে বের করা এখন সবচেয়ে জরুরি, কারণ সে সুযোগ খুঁজছে আবার সেই ক্ষতি করতে চাইবে নীলের। সানভি এগিয়ে এসে ফাহমিদাকে সালাম করার জন্য। ফাহমিদা পা সরিয়ে নেন। সানভি কিছু না বলে চলে যায়। দুপুরবেলা রাফির জন্য খাবার গুছিয়ে দিচ্ছে ফাহমিদা। খেয়াল করলেন রাফির চেহারায় ভীষণ মলিন, খাচ্ছেও না ঠিক মতো। কিরে রাফি, খাচ্ছিস না কেন? শরীর টরিল খারাপ করলো নাকি? দেখি, তোকে সব সময় বলি নিজের খেয়াল রাখ, নিজের একটু যত্ন নে। নীলিকে সামলাতে গিয়ে তুই একদম ভেঙে পড়েছিস।
না, কিছু ভালো লাগছে না। নীলি আজকে আবারও আগের মতো অস্বাভাবিক আচরণ করেছে। কিছু খাওয়াতেও পারলাম না, আমাকে দেখেই রেগে গেল। অস্বাভাবিক আচরণ তো করবেই। তারপর রাফিকে সব ঘটনা খুলে বলল। কি, সানভিকে ওর কাছে যেতে দিয়েছো কেন? তোমরা জানো না সানভিকে দেখে ও ভয় পাচ্ছে? জানি তো, কিন্তু কোনো কিন্তু নেই খালামণি। আমি এখন যা বলবো তোমরা তাই করবে। তোমরা এই বাড়িতে থাকবে না। কি বলছিস? এতগুলো মানুষ আমরা যাব কোথায়? তোর খালুর অবস্থা তুই জানিস? এইসব বিষয় খালুকে কে ভাবতে বলেছে? আমি আসি কি জন্যে? আমি একটা ফ্ল্যাট ভাড়া করেছি, কালকেই আমরা সবাই সেখানে চলে যাব। দেখো খালামণি, এখানে থাকলে নীলি সানবীরের সঙ্গে দেখা হবে। সানবী বারবার চেষ্টা করবে নীলির কাছে আসার। আমি হাজার চেষ্টা করেও সানবীর থেকে নীলিকে আড়াল করতে পারবো না। আর যতবার নীলি সানবীর মুখোমুখি হবে ততবার ওই ভয়ঙ্কর অতীতটা ওর মনে পড়ে যাবে। আমি চাই না নীলির কোনো ক্ষতি হোক, ও কষ্ট পাক। ঠিক আছে, তুই যা বলবি তাই। মা, এটা কিছুতেই সম্ভব না। রাফি ভাইয়াকে আমি নিজের বড় ভাইয়ের মতো দেখি, ওকে বিয়ে আমি করতে পারবো না। এই কথাগুলো বলতে লজ্জা করে না তোর? যেই ছেলেটা নিজের ভালো মন্দ ভুলে গিয়ে এতগুলো দিন তোর পাশে ছিল, তোকে এত কষ্ট করে একটা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনলো, তাকে তুই অস্বীকার করছিস? রাফি ভাইয়া আমার জন্য যা করেছে তা আমি কখনো ভুলতে পারবো না। ও আগলে রেখেছিল বলেই আমি সানভিকে ভুলতে পেরেছি, কিন্তু তার জন্য ওকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। নীলি, রাফি তোকে খুব ভালোবাসে রে। ওর মতো ভালো তোকে কেউ রাখতেই পারবে না। তুই রাজি হয়ে যা। আমাকে জোর করো না মা, আমি আর কাউকে বিশ্বাস করে ঠকতে চাই না। কি বললি তুই? রাফি তোকে ঠকাবে? যে তোর জন্য এত কিছু করলো, তাকে তুই বিশ্বাস করছিস না? আমি এখন কাউকেই বিশ্বাস করতে পারি না। বিশ্বাস করতে খুব ভয় হয়। বিশ্বাস ভাঙার কষ্টটা যে কেমন। নীলির চোখ পানিতে ভরে আসে। আবার সানভি আর ওর সাথে কাটানো মুহূর্তগুলো স্মৃতিপটে ভেসে উঠল। নীলি আর সত্যিই পারছে না, না পারছে সানভিকে ভুলে যেতে, না পারছে সানভিকে ক্ষমা করে দিতে। ভালোবাসা মানেই কি এমন? একটা সত্যি কথা বলতো, তুই এখনো সানভিকে ভালোবাসিস? চুপ করো, ওই নামটা আমার সামনে উচ্চারণও করবে না। আমি শুধুমাত্র ওকে ঘৃণা করি। কেন আমি ভালোবাসবো ওকে? যে আমাকে ঠকিয়েছে, আমার ভালোবাসাকে মূল্য দেয়নি, তাকেও আমি শুধু ঘৃণাই করব। আমার মনে ওর জন্য কোনো জায়গাই নেই। নিজের চোখের পানিটা অনেক কষ্টে আটকে কথাগুলো বলে নীলি ঘরের দরজাটা বন্ধ করে দিল। তারপর বিছানার উপর হয়ে শুয়ে কান্নায় ভেঙে পড়ল। নীলি, এই নীলি, দরজা খোল। ভেতর থেকে শব্দ নেই। ও রাফি, নীলি দরজা খুলছে না কেন? আল্লাহ বাঁচাও, আমার নাতনিটার আবার কি করব? তোমাদের বারবার বলেছি নীলিকে প্রেশার দিও না, ওর এতে ক্ষতি হবে। নীলি, নীলি, তুই দরজা খোল। দেখ, তুই যা চাইবি তাই হবে। কেউ তোকে আমার সঙ্গে বিয়ের জন্য কিছু বলবে না। রাফির কথায় নীলি দরজা খুলে দেয়। বিয়ে নিয়ে আর কোনো কথা হয় না। পরের দিন সবাই ডাইনিং রুমে নাস্তা করছে। তোমাদের সবাইকে আমি কিছু বলতে চাই। কি বলবি? আমি বিয়েতে রাজি। কি বললি? বললাম আমি রাফি ভাইয়াকে বিয়ে করব। সত্যি বলছিস? এখানে মিথ্যা বলার কি আছে? ফাহমিদা খুশিতে চোখে পানি চলে আসলো। আমি জানতাম রাফি পারবে। ওর কারণেই আমার নীলি অতীতটা ভুলতে পারলো, সামনে এগোতে পারলো। সব শুধু ওর কারণে। রাফি ধীরে ধীরে নীলির হাতের ওপর হাত রাখে। নীলি রাফির দিকে এক ঝলক তাকায়। রাফি ফিসফিসিয়ে বলে, এই যে আজ এই হাতটা ধরলাম, সারা জীবনে আর কখনো ছাড়বো না, প্রমিস। নীলি হেসে দেয়, তবে সেই হাসির আসল অর্থ কেউ ধরতে পারল না। চিয়ার্স। মদ ভর্তি গিলাস দুটো ধাক্কায় লাগিয়ে দুজনে মুখে দিল। ও বেবি, অ্যাট লাস্ট আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। আমার ট্র্যাপে পা দিয়েই ফেলেছে। অন্ধকারে অন্য পাশের মানুষটার চেহারা দেখা যাচ্ছে না। সে ধীরে ধীরে চুমুক দিচ্ছে মদের গ্লাসে। হঠাৎই উত্তেজিত হয়ে টেবিলে বাড়ি মেরে ওঠে। ওরা আমার শত্রু,
ওরা দুজনে মিলে আমার জীবনটা তছনছ করে দিয়েছে। ওই মেয়েটা আমার বিশ্বাসের সঙ্গে খেলেছে। আমি কাউকে ছাড়বো না, কাউকে না। ওরা নিজেরাও জানে না ওদের জীবনে কত বড় ঝড় এসে গেছে। সে ঝড় ওদের জীবনে সব কিছু ধ্বংস করে দেবে। শিলি চারিপাশে দেখে ফিসফিসিয়ে বলে, ও বেবি কাম ডাউন, আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে তো। বাই দ্য ওয়ে, আমার পার্টনারশিপ। শিলি হাত পাতে। হোয়াট? তোমাকে চিনি না জানি না, তোমার হয়ে এতগুলো কাজ করে দিলাম, আমার পাওনা দিবে না? অন্ধকারে বসা লোকটা কয়েকটা বান্ডিল শিলির মুখের ওপর ছুঁড়ে দেয়। শিলি লুপে নেয় টাকাগুলো, তারপর মুখে আগলা অসন্তুষ্ট এনে বলে, জাস্ট এইটুকু? এটা অ্যাডভান্স, কাজ হয়ে গেলে পুরোটা পাবে। ও বেবি, ইটস আর সো সুইট। শিলি জড়িয়ে ধরতে নেয় লোকটাকে। এইসব ঢং আমার সামনে নয়, অন্য কারোর সামনে করবে। আমি জাস্ট আমার কাজ হওয়া চাই। হয়ে যাক বেবি, চিল। শিলির টাকা আর তোমার মতো হ্যান্ডসাম ছেলেদের জন্য সব করতে পারে। আমি সেটা খুব ভালো করেই জানি, তোমাকে চিনে না। কথাটা শুনে আশ্চর্য হয়ে যায় শিলি। হোয়াট? তুমি কি বললে? আমাকে চেনো? আমাকে কিভাবে চেনো তুমি? এই কে তুমি? কে? সেটা সময় হলেই জানতে পারবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। চোখ খুলে নিজেকে একটা বদ্ধ ঘরে আবিষ্কার করে নীলি। মাথাটা প্রচুর ব্যথা করছে, তাকে থাকতেও কষ্ট হচ্ছে। নীলি তাও ধীরে ধীরে উঠে বসলো। কোন জায়গা এটা? নীলির জায়গাটা চিনতে পারছে না। তার চেয়ে বড় কথা, ও এখানে আসলো কিভাবে। নীলির মনে করার চেষ্টা করে তার সাথে কি হয়েছিল। আজ তার আর রাফির বিয়ে হওয়ার কথা। নীলিকে সাজিয়ে গুছিয়ে রেখে চলে গেল সবাই। তখনই শিলি শরবতের গ্লাস হাতে এসে বলে, সারাদিন কিছু খাসনি নীলি, একটু খেয়ে নে। নীলি খাওয়ার ইচ্ছা ছিল না, শুধু ছোট বোনের মন রাখতেই খেয়ে নেয়। তারপর আর কিছু মনে নেই। তাহলে সে এখানে আসলো কিভাবে? নীলির প্রচণ্ড পানি পিপাসা পাচ্ছে। তাকিয়ে দেখে পাশে পানির গ্লাস, সাথে খাওয়ার প্লেট, নিচে একটা ভাঁজ করা চিরকুট। নীলির মনে এমনিতেই হাজারো রহস্য দানা বেঁধে আছে, তাই সে চিরকুটটা খুলে সেখানে লেখা, দয়া করে এই মুহূর্তে নিজের বুদ্ধি খাটাতে যেও না। যেভাবে আছো সেভাবেই থাকো। বাইরে 4 জন লোক আছে তোমার খেয়াল রাখার জন্য, কিছু লাগলে বলবে। এদিকে নীলিদের বাসায় সবাই বিয়ের আয়োজন নিয়ে ভীষণ ব্যস্ত। ফাহমিদার তো খুশি ধরছে না। শিলি হঠাৎ দৌড়ে আসলো। মা, বাবা, দাদু, নীলি কোথাও নেই। ওই সেমরি কি কস? নীলির আইজ বিয়া, ও কই যাব? মাথা ঠিক আছে নি তোর? আরে আমার মাথা ঠিক আছে, নীলিও কোথাও নাই। তুই খুঁজছস তো সব জায়গাত? আমি সব জায়গায় খুঁজেছি, নাই। ফাহমিদা হঠাৎ মাথা ঘুরে উঠল। আব্দুল্লাহ কাদের এসে ফাহমিদাকে ধরল। তুমি ঠিক আছো? মেয়েটা এরকম করবে আমি ভাবতেও পাইনিচ্ছি। বিয়ের আসর থেকে পালিয়ে গেল, আমি রাফিকে কি জবাব দেব? ছেলেটা এত কিছু করলো ও নীলির জন্য, নীলি ওকে শুধু কষ্টই দিয়ে যাচ্ছে। ও কি নিজের ভালো মন্দ বুঝে না? ওই বাজে ছেলেটাকেই ভালোবাসে। আমি জানি নীলি ওই সানভির কাছে গেছে। এক্ষুনি সানভির কাছে যেতে হবে। নীলি না বুঝে বড় সড়ো একটা ভুল করেছে। ওই সানভি নীলিকে পেলে আবার ওর ক্ষতি করবে। বাইরে গাড়ির সাউন্ড পাওয়া যাচ্ছে। সবাই ওকি দিয়ে দেখলো নীলদের বাসার সামনে একটা পুলিশ জিপ থামলো। পিছনে লাশের গাড়ি। লাশের গাড়ি দেখে সবাই চরম আশ্চর্য হয়। এই বিয়ে শুভ অনুষ্ঠানে লাশের গাড়ি কেন? জিপ থেকে পুলিশ ইন্সপেক্টর নেমে আসলো। অফিসার, আপনারা? এটা কি তানভীর আহমেদ রাফির ফ্ল্যাট? হ্যাঁ। ওনার লাশ 2 দিন আগে উদ্ধার করা হয়েছে। ওনাকে কেউ মার্ডার করেছে। সেই সাথে সাথে রাফির পাঞ্জাবি পরিহিত বিয়ের সাজে নিজের রুম থেকে বেরিয়ে এলো। কি হয়েছে? পুলিশ কেন? রাফির প্রশ্নে কেউ উত্তর দিল না, শুধু আশ্চর্য হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। অফিসার, আপনাদের কোথাও ভুল হচ্ছে। ওই তো রাফি। কিন্তু এই লাশটার ন্যাশনাল আইডি, অ্যাড্রেস সব কিছু থেকে প্রমাণ হচ্ছে ইনি রাফি। আপনারা তাড়াতাড়ি লাশ আইডেন্টিফাই করুন। দাঁড়াও, দেখতে দাও। কি দেখবে? কিছু দেখার নেই। উনি আমার রাফির নামে উল্টোপাল্টা বলছেন কেন? রাফির সামনে দাঁড়ানো
আর উনি বলছেন রাফি মারা গেছে। যান এখান থেকে। এই আপনারা বেরোন তো, আমি রাফি, বুঝেছেন? তাহলে এটা কে? পরিচিত কণ্ঠের আওয়াজে সবাই ঘুরে তাকায়। সানভি লাশের মুখে সাদা কাপড় তুলে দিল। সবাই অবাক বিস্ময়ে চেয়ে আছে। হুবহু এক চেহারা, অবিকল রাফির মতনই দেখতে। মিথ্যা, সব মিথ্যা, আমি রাফি, তোমরা বিশ্বাস করো। তুমি ধরা পড়ে গেছো শাফিন মির্জা। অনেক ক্ষতি করেছিস আমার। তোকে আমি আর সুযোগ দেব না। অফিসার, অ্যারেস্ট হিম। আর আমার জমজ হওয়ার সুযোগ নিয়ে আমার প্রেমিকা নীলাকে খুনের চেষ্টা করেছে। সব মিথ্যা, সব ওর ষড়যন্ত্র, আমি রাফি। ফাহমিদা সানভিকে থাপ্পড় মারে। আমার মেয়ে কোথায়? আবার কি খেলা খেলছো তুমি? আমি কোনো খেলা করছি না আন্টি, আমি এই খেলাটা বন্ধ করছি। হ্যাঁ, আমি শাফিন মির্জা, সানভি মির্জার টুইন। এই মুহূর্তে রাফির ছদ্মবেশে আছি। আমি সানভি সেজে লিলিকে খুন করেছি। আমি চেয়েছি ওই মেয়েটা শেষ হয়ে যাক। ওই রকম মেয়ে বেঁচে থাকা মানে পৃথিবীর পাপ বৃত্তি পাওয়া। কি বলবি তুই, কি বলবি? সানভি প্রচন্ড উত্তেজিত হয়ে শাফিনের কলার চেপে ধরে। নীলির নামে বাজে কথা উচ্চারণ করলে তোর মুখটা থাকবে না। আরে রাখ, যে মেয়েকে এত ভালোবাসিস, যার জন্য নিজের ভাইকে পুলিশের হাতে তুলে দিচ্ছিস, তার আসল রূপটা জানতে চাস? ওই মেয়ে একটা নষ্টা খারাপ মেয়ে। সানভি থাপ্পড় মারে ওর ভাইকে। আমাকে মেরে ফেললেও সত্যিটা মিথ্যা হবে না। ওই মেয়ে আমার সাথে ভালোবাসা নাটক করেছে। আমি ওকে মন থেকে ভালোবাসতাম রে। জানিস ওর জন্য কি না কি করেছি? ও যখন যা চেয়েছে তাই দিয়েছি। আর একদিন ও আমার সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দিল। আমি ওকে পাগলের মতো খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। যেদিন আমি জানতে পারলাম ও তোর সাথে রিলেশন আছে, তখনই আমার ভিতর প্রতিশোধের নেশাটা জেগে ওঠে। তুই তো আমাকে সব বলেছিলি যে তোরা পালিয়ে যাবি। আমিও সেই সুযোগেই থাকি। তাই তোকে বুদ্ধি দেই, ওকে গেস্ট হাউসে আসতে বল। তুই আমার কথা মতো তাই করিস, আর তারপর আমি ওকে ছাদ থেকে ফেলে দিই। বিশ্বাস করি না, আমি এসব কিছুই বিশ্বাস করি না। আমার নীলি এগুলা করতেই পারে না। নীলি তুই? সবাই তাকিয়ে দেখে নীলি চলে এসেছে। পেছনে দুজন মানুষ। সানভি জানতো সাফিনাজ গিয়ে নীলিকে নিয়ে বড় একটা প্ল্যান করছে। তাই শিলির সঙ্গে অপরিচিত লোকের বেশে যোগাযোগ করে নীলিকে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানোর প্ল্যান করেছিল। শিলির টাকার লোভী সানভি বেশ ভালো করেই জানতো, তাই টাকা দিয়ে সহজেই কাজটা করিয়ে নিয়েছে। কি আশা করিস না আমাকে, তাই না শিলি? তুই সানভির সঙ্গে প্ল্যান করে আমাকে কিডন্যাপ করাতে পারিস, আর আমি একটু বুদ্ধি করে পালাতে পারি না? তোর বোন আমি, এতটা বোকা ভাবাও ঠিক না। তো তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন? কি হয়েছে? তোতলাচ্ছিস কেন? আবার ঘামছিসও? ভয় পাচ্ছিস নাকি? তুই কি এমন কিছু করেছিস যার জন্য ভয় পেতে হয়? হুম। শিলি ঠক ঠক করে কাঁপছে, সাথে ঘামছে সমানে। নীলি শিলিকে রেখে সাফিনের কাছে গেল। আমি আপনাকে ঠকিয়েছি, তাই না? আপনি শিওর? হ্যাঁ, তুই সেই মেয়ে যে আমার জীবনটা তছনছ করে দিয়েছে। আমাকে আপনি খুব ভালোবাসতেন? হ্যাঁ। আমাকে কখনো চোখে দেখেছেন? দেখব কিভাবে? লং ডিস্টেন্স রিলেশনশিপে দেখা সাক্ষাতের সুযোগ ছিল না। আমি তো তবুও দেখা করতে আসতাম। তুই নিজে না এসে ওকে পাঠিয়ে দিতি। ওর হাত দিয়ে তোর জন্য ড্রেস, মেকআপ কিট সব পাঠিয়েছি। শিলির দিকে আঙুল তুলে বলল, সানভি, সিরিয়াসলি ও তোমার ভাই? এত বুদ্ধিমান মানুষ? শুনেন দেবর সাহেব, আপনি আমার সাথে না, প্রেম করেছেন আমার বোন শিলির সাথে। যে আইডিটা আপনি আমার মনে করেছেন সেটা আমার নয়। শিলি আমার ছবি দিয়ে ফেক আইডি চালাতো। আমি ওকে কিছু বলিনি, ভেবেছিলাম কি আর করবে। ও যে আমার বেশি থেকে সামান্য জিনিসের লোভে মানুষের সঙ্গে ঠকবাজি শুরু করবে আমি তা কল্পনাও করতে পারিনি। আমি কিছু জানি না, আমি কিছু করিনি। নীলি শিলির গালে সজোরে চর মারল। ব্যাস, অনেক নাটক হয়েছে। তোর একটা ভুলের মাসুল আমরা সবাই দিলাম।
আমাদের প্রত্যেকের জীবন এলোমেলো হয়ে গেছে শুধুমাত্র তোর জন্য। তোর কারণে আমি সানভিকে ভুল বুঝেছি। তোকে ছোট থেকে কখনো শাস্তি পেতে দিইনি। তোকে আদর করে আমি নষ্ট করে ফেলেছি, আজ বুঝতে পারছি। নীলিকে কাঁদতে দেখে সানভি এসে ওকে বুকে জড়িয়ে নেয়। নীলি সানভির বুকে পড়ে কাঁদতে থাকে। আমি অনেক দোষ করেছি সানভি। আমি কেন তোমায় বুঝলাম না? কেন 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 আমি বুঝলাম না যে আমাদের জীবনটাই আমাকে ঘিরে, সে কখনো আমার ক্ষতিই করতে পারে না। সানভি, পারবে কি আমাকে ক্ষমা করে দিতে? নীলি, কাঁদে না নীলি, আমি রাগ করিনি তো। আমি তো জানি তুমি এতদিন কষ্ট পেয়েছো। এখন আর কোনো সমস্যা নেই নীলি। আমরা সব ভুল বোঝাবুঝি কাটিয়ে ফেলেছি, সব ঠিক হয়ে গেছে। সানভি নীলের চোখের পানি মুছিয়ে দেয়, তারপর ওকে জড়িয়ে ধরে বুকে। কতদিন পর ভালোবাসার মানুষটির স্পষ্ট পেল নীলি। নীলির চোখে আনন্দে অশ্রুর বন্যা বয়ে যায়। 1 বছর পর ফাহমিদা ফোন করছে সানভিকে অনেকক্ষণ ধরে। ছেলেটা ফোন কিছুতেই ধরছে না, রাগ উঠে যাচ্ছে তার। হ্যালো সানভি, এখন তোর ফোন ধরার সময় হলো? কতক্ষণ কল করছি আমি। মামুনি, কি হয়েছে? নীলি ঠিক আছে তো? তুই তাড়াতাড়ি বাসে আয়, নীলির ব্যথা উঠেছে। হসপিটালে অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষমান পুরো পরিবার। কংগ্রেচুলেশন, আপনাদের যমজ ছেলে মেয়ে হয়েছে। নীলি, আমার নীলি কেমন আছে? ভালো আছে। আপনি দেখা করতে পারবেন? নীলি বিছানায় শুয়ে পাশে ছোট্ট দোলনায় বাচ্চা দুটো দেখছে। সানভি কেবিনে ঢুকে প্রথমেই নীলির কপালে চুমু খেলো। থ্যাংক ইউ নীলি, আমাকে এত সুন্দর উপহার দেওয়ার জন্য। নীলি আর সানভির দিনগুলো ভালোভাবেই আনন্দে কেটে যাচ্ছিল। আসলে ভালোবাসা থাকলেই জীবন সুখের অভাব হয় না। নীলির বাচ্চাদের প্রথম জন্মদিন। নীলির 2 বাচ্চা কোলে নিয়ে সানভির সঙ্গে কেক কাটছে। দাঁড়াও, আমাকে রেখে সব হয়ে যাচ্ছে। সাফিন এসে দাঁড়ায়। ওই ঘটনার পর এতদিন জেলেই ছিল সে। সাফিন, তুই? হ্যাঁ, আমি ভাইয়াকে বাড়ি আসতে বলেছি। ওনার নিজের বাড়ি আসবেন না, কোথায় যাবেন? সানভি, আমরা তো এখন ভালো আছি। যা হয়েছে সব ভুলে যাও না। সানভি গিয়ে সাফিনকে জড়িয়ে ধরে। 2 ভাইয়ের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয়। পরের দিন নীলি 2 বাচ্চাকে খাওয়াচ্ছে। এই খা, জ্বালাচ্ছিস তখন থেকে, একটা থাপ্পড় দিব। কে কে আমার সোনা বাচ্চাদের মারতে চায়? শিলিকে দেখে 2 বাচ্চাই শিলিকে জড়িয়ে ধরে। নীলি, তোকে বারবার বলেছি বাচ্চাদের বকবি না, দে আমি ওদের খাওয়াচ্ছি। শিলি বদলে গেছে অনেক, নিজের ভুলগুলো বুঝতে পেরেছে। নীলির 2 বাচ্চা তো খালামণি বলতে পাগল। নীলি, তোকে একটা কথা বলবো। তুই সাফিনকে বলবি আমাকে মাফ করে দিতে। মানুষটা তো আমাকে ভালোবাসতো, আমি ওনাকে ধোঁকা দিয়েছি। এই অপরাধবোধ আমাকে শেষ করে দিচ্ছে। শিলি, সব কিছু আমি ঠিক করতে পারবো না। ভুলটা তুই করেছিস। ওই মানুষটার ইমোশন নিয়ে মজা নিয়েছিস, তাই তোকেই ক্ষমা চাইতে হবে। সাফিন অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। সানভির সঙ্গে ব্যবসা, অফিস সব দেখছে। একদিন নিজের রুমে কাজ করছিল সাফিন। শিলি হট করে এসেই পা জড়িয়ে ধরে, তারপর কান্না করে বলে, আমাকে মাফ করে দিন প্লিজ, আমাকে মাফ করে দিন। এই কি করছো? পাসারো। না, আপনার মাপ না পেলে আমি শান্তি পাচ্ছি না। আমার খুব কষ্ট হচ্ছে। আমি আর পারছি না এই পাপ বয়ে বেড়াতে। শিলি, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই বেশি। আমিও সানভি আর নীলের সঙ্গে অনেক অন্যায় করেছি। ওরাও আমাকে মাফ করে দিয়েছে। আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। খালামণি, সাফিনের রুমের জানালা দিয়ে 2 বিচ্ছু উকি মারল। আমি তোর আমাদের লুকোচুরি খেলার সময় বসিয়ে তুমি এসব করছো, আমরা সব দেখেছি। দেখছিস মানে কি দেখছিস? দেখেছি। তুমি ওই লোকটাকে। মেঘ বলতে নিলে বৃষ্টি মুখ চেপে ধরল। তো ভাই, একটু বলতে হয় না? আচ্ছা, তোমরা কি প্রেম করো? এই কি বলছিস এসব? দিব একবারই, দাঁড়া বাজির দল। শিলি ধাওয়া করার আগেই দুজনেই নিচে গিয়ে সকলকে বলল খালামণি ওই আঙ্কেলটার সাথে প্রেম করছে। সবাই সিদ্ধান্ত নিল সাফিন আর শিলির বিয়ে হবে, যেহেতু প্রেমটা ওরা করেই ফেলেছে। সাফিন আর শিলির বিয়ে।
সানভি, নীলি, সাপিন, শিলা, কাদের, ফাহমিদা, খোরশেদা, মেঘ, বৃষ্টিকে কোলে নিয়ে ফ্যামিলি ফটো তুলল। আজ ভীষণ খুশি সবাই, আর ওদের জীবনে কোনো অশান্তি থাকলো না। সমাপ্ত।